আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আমাদের এইচএসসি বোর্ড কোশ্চেন সলভ প্রোগ্রামে। কমার্স ওয়ালের পক্ষ থেকে এটা একটা নতুন প্রোগ্রাম, যে প্রোগ্রামে তোমরা মূলত অ্যাডভান্স এডমিশন প্রস্তুতিও নিবা, এইচএসসি প্রস্তুতিও নিবা। তো আমরা এইচএসসি ফাইনাল প্রস্তুতি, হিসাব বিজ্ঞান, একই সঙ্গে অ্যাডভান্স এডমিশনের প্রস্তুতি কমপ্লিট করার লক্ষ্যে বিগত সালের বোর্ড কোশ্চেন গুলো যতগুলো পারি ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য রিপিট প্রশ্নগুলো আমি চিহ্নিত করে এবং ব্যাখ্যা করে দেব। একই সঙ্গে মানসম্মত প্রশ্নগুলো অলরেডি আমাদের কমার্স ওয়ার্ল্ডে কিন্তু পোস্ট করা হচ্ছে। স্বাভাবিকভাবে সে পোস্ট করা কোশ্চেন গুলা তোমরা আন্তরিকতার সহিত উত্তর করার চেষ্টা করবা। প্রতিদিন যথাসময়ে 2টা 3টা করে বোর্ড ভিত্তিক গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো আমি আইডেন্টিফাই করে দিতেছি অ্যাজ এ এক্সপার্ট হিসাবে। তো স্বাভাবিকভাবে সেই কোশ্চেন গুলো পুনরায় এইচএসসি তেও রিপিট হতে পারে, অথবা ওই জিনিসগুলোকে মডিফাই করে বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন হতে পারে। আমি এগুলো স্টেপ বাই স্টেপ যখন সলভ করাবো তখন তোমাদের দেখিয়ে দেবো। তো আশা করবো এই কোশ্চেন গুলাতে তোমরা রেসপন্স করবা। এবং একই সঙ্গে আমি তোমাদের বলতে চাই যে আমরা যে এই যে নতুন যে প্রোগ্রামটা তোমাদের জন্য চালু করলাম, এই প্রোগ্রামটা তোমরা এইচএসসি একদম একাডেমি লেভেলের স্টুডেন্ট, মানে সবাই মাত্র এইচএসসি তে ভর্তি হয়েছো এবং একই সঙ্গে এইচএসসি থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি যারা নিতে চাচ্ছ তাদের জন্য এই ক্লাসগুলো। আর আমাদের ক্লাসগুলো হবে প্রতি শুক্রবার সন্ধ্যা 7টা 10 মিনিটে। যেহেতু আমার একটু পারিপার্শ্বিক সমস্যা ছিল, আমরা একটু গ্যাপ করে ফেললাম, এই কারণে আমি এই ক্লাসটা রেকর্ড করে দিতেছি। তবে পরবর্তীতে প্রতি শুক্রবারে, যদি আমার কোনো অসুবিধা না হয়, যথাসময়ে কিন্তু লাইভ ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমরা যারা এইচএসসি এবং অ্যাডভান্স ভর্তি প্রস্তুতির নিতে চাচ্ছ যে সকল শিক্ষার্থী, তোমরা এই ক্লাসগুলা অবশ্যই প্রতি শুক্রবার সন্ধ্যা 7টা 10 মিনিটে তোমরা করবা। কমার্স ওয়ার্ল্ডের পেজেই মূলত হবে। আমরা যথারীতি যা যা কিছু লাগে সবকিছু কমেন্ট বক্সে তোমাদের দিয়ে রাখতেছি। এবং একই সঙ্গে ক্লাসগুলো হবে জুমে। তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সারপ্রাইজ হচ্ছে, ক্লাসগুলো জুমে নিব। তো স্বাভাবিকভাবে মোট 100 জন, অর্থাৎ প্রথম 100 জন আমাদের জুম লিঙ্কে জয়েন করতে পারবা। স্বাভাবিকভাবে আমরা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক থাকবে, ফেসবুক পেজের লিঙ্ক থাকবে। স্বাভাবিকভাবে ওই গ্রুপগুলোতে তোমরা জয়েন করবা। ক্লাস শুরু হওয়ার ঠিক 10 মিনিট পূর্বে আমি তোমাদের জুম লিঙ্ক দিব। স্বাভাবিকভাবে তোমরা জুম লিঙ্কে জয়েন করতে পারবে এবং তোমাদের প্রশ্ন করতে পারবা। তো আশা করব তোমরা প্রতি শুক্রবার সন্ধ্যা 7টা 10 মিনিটে জুম লিঙ্কে জয়েন করবো অথবা লাইভ সেশনে যুক্ত হবা। আর একই সঙ্গে যেহেতু গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো আমি পোস্ট করতেছি, স্বাভাবিকভাবে প্রতিনিয়ত তোমরা এই কোশ্চেন গুলো রেসপন্স করবা। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি ঢাকা বোর্ড 2023-এর কোশ্চেনে। তো আমরা একাধারে এভাবে যত দূর পারি আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমাদের সহযোগিতায় থাকবো। এবং একই সঙ্গে আমার একটু পরিচয় দেই যে আমি মূলত তোমাদের সঙ্গে কে আছি, অথবা কমার্স ওয়ার্ল্ড প্রতিষ্ঠানটাকে পরিচালনা করে। তো আমার এখানে ডিটেলস আছে। আমার নাম হচ্ছে মোহাম্মদ জুয়েল মাহমুদ মিঠু, যদি অনেকে আমাকে মিঠু স্যার বলেই ডাকে অথবা মিঠু ভাই বলেই ডাকে, স্পেশালি ইউসিসি কোচিং সেন্টারে। তো যথারীতি আমি সবকিছু বাদ দিয়ে দিয়েছি। আমি মূলত এখন হচ্ছে চার্টার অ্যাকাউন্টেন্সিতে আছি। তো স্বাভাবিকভাবে আমি অনেক বিধি ব্যস্ততার মধ্যে থেকে তোমাদের ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। তো এছাড়া আমার আরেকটা পরিচয় হচ্ছে, আমার পড়াশোনা রাজশাহী বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে অনার্স মাস্টার দুটাই আমি শেষ করেছি। আর অনলাইন প্ল্যাটফর্ম তোমরা যেটা কমার্স ওয়ার্ল্ডে আসো বা ক্লাস করতেছো, ইউটিউব চ্যানেল সহ সবকিছু মূলত আমি একাই পরিচালনা করি। ইনশাল্লাহ এই কাজ আমি অব্যাহত রাখবো। আর একই সঙ্গে আমার লেখা অনেকগুলো বই আছে যেগুলো তোমরা পরবর্তীতে পাবা এডমিশন টেস্টে, অথবা একাডেমি থেকেই তোমরা এডমিশন টেস্টে প্রস্তুতির জন্য এই বইগুলো সংগ্রহ করতে পারবা। যেমন অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বই আছে, বিজনেস ওয়ার্ল্ড বই আছে, টিউটোরিয়াল সিরিজ আছে, 120টা সাজেশন, রিপিট মার্কস আছে, শুধু নৈর্ব্যক্তিক প্রশ্নই থাকবে এখানে, টপ নৈর্ব্যক্তিক। আমি আমার এক্সপার্টনেসের জায়গা থেকে অনেকগুলো কোশ্চেন তৈরি করেছে, নতুন কোশ্চেন যেগুলো হবে বিশ্ববিদ্যালয়গুলোতে রিপিট হয় এমন কোশ্চেন গুলো আছে। এছাড়া টার্গেট এক্সক্লুসিভ মডেল টেস্ট বই, যেটা আসলে খুবই নেসেসারি তোমাদের জন্য, কারণ মানসম্মত মডেল টেস্ট পাবো না এই বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি যখন তোমরা দিবা। তো এই বইটা একদম বাধ্যতামূলক, কারণ এখানে সবগুলো কোশ্চেনে নতুন আছে। তুমি তোমার যদি প্রস্তুতি যাচাই বাছাই করতে চাও, তার টার্গেট এক্সক্লুসিভ মডেল টেস্ট বইটা তোমাদের জন্য বাধ্যতামূলক। আমি এই বইটা 2017 সাল থেকে কিন্তু লিখেছি। এবং একই সঙ্গে আমি তোমাদের জন্য একটা রিসার্চ পেপার লিখেছি, যেটা হচ্ছে পাবলিকেন হতে চাই। প্রত্যেকটা বই বা প্রত্যেকটা জিনিসেরই ভিডিও থাকবে ইউটিউব চ্যানেলে আমার। তো স্বাভাবিকভাবে প্লে লিস্ট তৈরি করা থাকবে, এই জায়গাগুলোতে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির বিস্তারিত বিষয়গুলো দেওয়া থাকতেছে। আর একই সঙ্গে তোমাদের এইচএসসি প্রোগ্রাম শুরু, আমরা একই সঙ্গে এইচএসসি এডমিশন টেস্টের প্রোগ্রাম তো শুরু করলাম ইনশাল্লাহ। একাধারে আমরা এইচএসসি হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন, এছাড়া মার্কেটিং ফিনান্সের যে বিষয়গুলো আছে এগুলোর দিক নির্দেশমূলক ক্লাস খুব দ্রুতই আমরা শুরু করে দেবো। স্বাভাবিকভাবে আমি চাই যে তোমরা কোঅপারেশন করবা, তোমরা কমার্স ওয়ালের সঙ্গেই থাকবা। তো যাই হোক, প্রাথমিক সূচনামূলক কথা শেষ, আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমরা প্রশ্নে চলে আসি।
আমরা কোশ্চেন সলভ করতেছি ঢাকা বোর্ড 2023 হিসাব বিজ্ঞান প্রথম পত্র বহু নির্বাচনী প্রশ্ন। মোটামুটি ভাবে 30টা আছে, 30 মিনিট সময় থাকবে, প্রতি কোশ্চেনে মার্ক থাকবে হচ্ছে 1। তো এটাই কিন্তু বোর্ড কোশ্চেন, অর্থাৎ বোর্ডের কোশ্চেন গুলো তোমাদের এইভাবে হবে, এইখান থেকে শুরু হবে, ঠিক আছে। উপরে বোর্ডের নাম লেখা থাকবে, সাবজেক্টের নাম লেখা থাকবে, পূর্ণ মান দেওয়া থাকবে, কিভাবে তোমরা ওয়েমার শিট ভরাবা, বা ওয়েমার শিটেরও আমি পিডিএফ দিয়ে রাখবো নি, ঠিক আছে। তোমরা ওয়েমার শিট গুলো ডাউনলোড করে নিতে পারবে একাডেমি থেকে, কিভাবে ওয়েমার শিটে ফর্ম ফিল আপ করবা অথবা পরীক্ষা দিবা তার প্র্যাকটিস স্বরূপ আমি ওয়েমার শিটের পিডিএফ কমেন্ট বক্সে দিয়ে রাখবো, তোমরা সেগুলো সংগ্রহ করবা। তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রথম যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা একটু সলভ করি। দেখো এই কোশ্চেনটা স্ট্যান্ডার্ড, এই কারণে আমি কালার করে দিয়েছি। তো স্বাভাবিকভাবে কোশ্চেনটা হচ্ছে এমন যে 8 ঘরা কার্যপত্রে নিচের কোন শিরোনামের প্রয়োজন নেই। অর্থাৎ আমরা যে কার্যপত্র তৈরি করি এই কার্যপত্র কিন্তু 3টা ঘর ব্যবহার করা হয়, 8 ঘরা, 10 ঘরা, আর অপরদিকে আমাদের 12 ঘরা। তো 8 ঘরা কার্যপত্রতে মূলত সমন্বিত রেয়ামিল এই ঘরটা থাকে না। আর অপরদিকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে 10 ঘরা, আমি এখানে একটু লিখে দিতেছি, এই যে 10 ঘরা কার্যপত্র যেটা আমাদের আছে সেইটাতে নতুন যে ঘরটা মূলত অ্যাড হয় বা যোগ হয় সেটাই কিন্তু হচ্ছে সমন্বিত রেয়ামিল। অর্থাৎ 8 ঘরা আর অপরদিকে হচ্ছে 10 ঘরা রেয়ামিলের মধ্যে ঘরের মধ্যে পার্থক্য হচ্ছে সমন্বিত রেয়ামিল। 8 ঘরাতে সমন্বিত রেয়ামিল থাকে না। স্বাভাবিকভাবে আমাদের সঠিক উত্তর হচ্ছে আমাদের এখানে হচ্ছে খ নম্বর। আর স্বাভাবিকভাবে এখান থেকে ব্যাখ্যামূলক প্রস্তুতি তোমাদের এভাবে নিতে হবে যে 10 ঘরা কার্যপত্রে মূলত নতুন সম্মিলিত ঘর কোনটি, সেটাই হবে কিন্তু সমন্বিত রেয়ামিল। এবং আরো একটা ইম্পর্টেন্ট বিষয়, আমাদের 12 ঘরা কার্যপত্র আছে। তো এই 12 ঘরা কার্যপত্রে নতুন যে ঘরটা সংযোজন হয় সেইটার নাম কিন্তু সংরক্ষিত আয় বিবরণী। অর্থাৎ আমরা যখন 12 ঘরা কার্যপত্র বিবরণী তৈরি করব তখন সেখানে নতুন একটা ঘর সংযোজন করতে হয়, সেটা হচ্ছে কি সংরক্ষিত আয় বিবরণী। তাহলে এই কোশ্চেনটা থেকে দেখো এভাবে মূলত নতুন নতুন অনেকগুলো কোশ্চেন মডিফাই করতে পারে। এবং একই সঙ্গে তোমরা যখন টিউটোরিয়াল সিরিজ পড়বা, গত বছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় এই জায়গা থেকে একটা কোশ্চেন করেছে যে নিচের কোনটি কার্যপত্রে লিপিবদ্ধ হবে না। তো ওখানে সমাপনী দাখিলা, অর্থাৎ কার্যপত্রে দেখো রেয়ামিল থাকে, সমন্বয় থাকে, সমন্বিত রেয়ামিল থাকে, আয় ব্যয় বিবরণী থাকে, সংরক্ষিত আয় বিবরণী থাকে, উদ্ধৃত পত্র থাকে, তাই না? এই জিনিসগুলো কিন্তু থাকে। তারপরে ওর ভিতরে লাভ ক্ষতি থাকে, ওর ভিতরে উত্তোলন থাকে, সম্পদ থাকে, আয় থাকে, ব্যয় থাকে, সবই কিন্তু থাকে, তাই না? কিন্তু কার্যপত্রে কিন্তু সমাপনী দাখিলা থাকে না। তো এই কোশ্চেনটা কিন্তু গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় নতুন করে এই কোশ্চেনটা করেছে, যেটা অনেকেই পারেনি। তাহলে দেখো বোর্ড কোশ্চেন যেটা কিনা স্ট্যান্ডার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য একই সঙ্গে বোর্ডে রিপিট হওয়ার জন্য। আশা করি তোমরা এই কোশ্চেনটা খুব ভালোভাবে বুঝতে পারছো এবং আমার ব্যাখ্যাটা আয়ত্তে নিয়েছো। এবং এভাবেই যখন তোমরা প্রস্তুতি নিবা, এইচএসসি তে থাকবা, এইচএসসি থিওরিও পড়বা, অপরদিকে ম্যাথের দিকেও ফোকাস করবে। এবং তোমাদের অনেকগুলো জিনিস আমার জানানোর আছে, বোঝানোর আছে, ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ পরবর্তীতে জানাবো। শুধু এতটুকু বলি, এডমিশন টেস্টে তোমাদের থিওরি কোশ্চেন সবচেয়ে বেশি আছে, তো স্বাভাবিকভাবে থিওরি গুলা অ্যাভয়েড করা যাবে না। আমরা পরবর্তী কোশ্চেনে আসি। পরবর্তী 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে কি, সমাপনী দাখিলা দেওয়া হয়। অর্থাৎ সমাপনী দাখিলা দেওয়া হয় কেন? আয় হিসাব সমূহ সমাপ্ত করার জন্য বা বন্ধ করার জন্য, ঠিক আছে, সমাপ্ত অথবা বন্ধ করার জন্য। ব্যয় হিসাব সমূহ সমাপ্ত বা বন্ধ করার জন্য। উত্তোলন হিসাব সমূহ সমাপ্ত বা বন্ধ করার জন্য। তো বেসিক্যালি সমাপনী দাখিলা হচ্ছে ওই দাখিলা যে দাখিলার মাধ্যমে আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানের অস্থায়ী হিসাব, এখানে ব্যাখ্যাগুলো একটু লিখে দেই তোমাদের। সমাপনী দাখিলা হচ্ছে ওই দাখিলা বা এমন একটা জাবেদা যে জাবেদার মাধ্যমে আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানের অস্থায়ী হিসাব, এটা মাথায় রাখো, এটা লিখে রাখো যে অস্থায়ী হিসাব অথবা নামিক হিসাব, অথবা এইটার নাম হচ্ছে আয় অথবা ব্যয়বাচক হিসাব, অথবা বিশদ আয় বিবরণীর হিসাব সমূহ, ঠিক আছে, বন্ধ করা হয় সমাপনী দাখিলার মাধ্যমে। দাখিলার মাধ্যমে। এখন এই জায়গা থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আছে বা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে এখানে। দেখো তাহলে সমাপনী দাখিলা দেওয়া হয় কেন? আমাদের অস্থায়ী হিসাব,
তারপরে নামিক হিসাব, আয় ব্যয় হিসাব, বিশদ বিবরণীতে যে সকল হিসাব অন্তর্ভুক্ত হয় ওই সকল হিসাব বন্ধ করার জন্য। তাহলে স্বাভাবিকভাবে ওই সকল হিসাবের মধ্যে আয় হিসাব সমূহ পড়ে, ব্যয় হিসাব সমূহ পড়ে, এরপর উত্তোলন হিসাব সমূহ পড়ে। তার মানে কি আমাদের কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? ঘ নম্বর উত্তর হবে। তোমরা একটু উত্তর করারও চেষ্টা করবে। দেখো আমি কিন্তু সঙ্গে সঙ্গে উত্তর বলতেছি না, স্বাভাবিকভাবে ক্লাসটা যখন চলমান থাকবে তোমরা যখন 2 নম্বর কোশ্চেন সলভ করো, 3 নম্বর কোশ্চেন সলভ করো, তোমরা সঙ্গে সঙ্গে পড়ে উত্তর করার চেষ্টা করবা। আমি তো ব্যাখ্যা দিয়ে যাচ্ছি, তাহলে হবে কি তুমি একই সঙ্গে উত্তরও করতেছো, তখন তুমি নিজেকে জাস্টিফাই করতেছো আর আমার ব্যাখ্যা তো পরবর্তীতে শুনতেছো। তাহলে দেখো এই কোশ্চেনের সঠিক উত্তর কি হবে? 4 নম্বর কোশ্চেন হবে। দেখো এই কোশ্চেনটা, এই কোশ্চেনের যে টপিকস সমাপনী দাখিলা, এইটা এত পরিমাণে ইম্পর্টেন্ট যেটা বলার বাইরে। এই কোশ্চেনটা কিন্তু থিওরি। তো এই থিওরি জায়গা থেকে বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীতে চাকরি লেভেলে প্রচুর পরিমাণে কোশ্চেন করে। তাহলে স্বাভাবিকভাবে আমরা যদি এখানে অস্থায়ী হিসাব, নামিক হিসাব, আয় ব্যয় বাচক হিসাব, বিশদায় বিবরণী হিসাব সমূহ যদি বুঝে থাকি, যেগুলোর হিসাব বন্ধ করার জন্য আমাদের সমাপনী দাখিলা দিতে হয়, এখানে অনেকগুলো কোশ্চেন আছে। যেমন এর উপাদান, অর্থাৎ সমাপনী দাখিলার উপাদান সমূহ, ঠিক আছে। এক, যাবতীয় আয়, সুতরাং যাবতীয় আয়ের উদাহরণগুলো তোমাদের মাথায় রাখতে হবে। 2, যাবতীয় ব্যয়, যত ব্যয় আছে সবগুলোর হিসাব মাথায় রাখতে হবে। যাবতীয় উত্তোলন, উত্তোলন হিসাব। এখন যাবতীয় উত্তোলন বলতে কি বোঝাচ্ছে? এখানে নগদ উত্তোলন, পণ্য উত্তোলন, একই সঙ্গে পণ্যর ব্যবহার, একই সঙ্গে জীবন বীমা প্রিমিয়াম, একই সঙ্গে আয়কর, এগুলোও কিন্তু উত্তোলনের ভিতরে পড়বে। তাহলে স্বাভাবিকভাবে এই জায়গা থেকে কিন্তু নতুন কোশ্চেন হতে পারে যে নিচের কোনটি সমাপনী দাখিলার উপাদান। ওখানে দেখলাম যাবতীয় সম্পদ এবং দায়ের উদাহরণগুলো দিছে, ওইখানে সুন্দরভাবে এক কোনায় বলে দিয়েছে কি আয়কর। তাহলে দেখো আমি কিন্তু কোশ্চেন বানাই দিতেছি, এখানে লিখতেছি না। ঠিক আছে, যে নিচের কোনটি সমাপনী দাখিলার উপাদান, এগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়তে আসে, তোমাদের এইচএসসি তেও আসে। ওখানে দেখো আমরা জানি উত্তোলন বন্ধ করার জন্য সমাপনী দাখিলা দিতে হয়, তাহলে স্বাভাবিকভাবে ওই জায়গায় সুন্দরভাবে রাখলো কি আয়কর। আয়করও কিন্তু উত্তোলন হিসাবের মধ্যে পড়ে। ঠিক আছে, এই কারণে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। 4 নম্বরে আসো, লাভ, নিট, লাভ অবলিক ক্ষতি, এগুলো লিখে রাখতে পারো। ঠিক আছে, নিট, লাভ অবলিক ক্ষতি। এবং সর্বশেষ 5 নম্বর উপাদান হচ্ছে লভ্যাংশ। তাহলে এই হিসাবগুলা, ঠিক আছে, এই হিসাবগুলাই হচ্ছে কি আমাদের সমাপনী দাখিলার উপাদান। তো এই জায়গাগুলো থেকে তোমাদের প্রায় 100% সিওরিটি দিতেছি এইচএসসি তেও কোশ্চেন আসবে, যেভাবে এই কোশ্চেনটা সাজানো হয়েছে সেম একই ভাবে দেখবা এর উদাহরণগুলো দিয়ে বিশ্ববিদ্যালয়েও কোশ্চেন করা হবে। তো সব মিলিয়ে এই কোশ্চেনটার যে টপিকস প্লাস এই কোশ্চেনটার যে ব্যাখ্যাগুলো আমি দিলাম, তাহলে এই ব্যাখ্যাটাকে তোমরা সর্বোচ্চ গুরুত্ব সহিত নিবা। ঠিক আছে, এবার আসো আমরা পরবর্তীতে আসি। পরবর্তীতে আমাদের একটা ম্যাথ কোশ্চেন আছে। ম্যাথ কোশ্চেনটা একটু ম্যাথ মানে আমাদের গণনা করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। কোশ্চেনটা হচ্ছে এমন যে রেওমিল, অর্থাৎ এখানে আসলে বিষয়টা এমন হবে যে রেওমিলে বেতন দেওয়া আছে 14,000 টাকা। ঠিক আছে, মাসিক বেতনের পরিমাণ 1500 টাকা হলে উদ্বৃত্ত পত্রে পদেয় বেতনের পরিমাণ কত প্রদর্শিত হবে? পদেয় বেতন বলতে বকেয়া বেতনের পরিমাণ। ঠিক আছে, আচ্ছা, সচরাচর রেয়া মিলে যে লেনদেনগুলো থাকে অথবা রেয়া মিলে যে লেনদেনগুলো থাকে, এই লেনদেনগুলো হচ্ছে একদম আমাদের পিওর জের, মানে খতিয়ানের সর্বশেষ ব্যালেন্স। এখন এখানে বেতন 14,000 টাকা দেওয়া আছে, মানে বেতন 14,000 টাকা পরিশোধ করা হয়েছে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমি তোমাদের একটু ক্যালকুলেটর এখানে নিয়েই দেখাচ্ছি। তাহলে প্রত্যেক মাসে বেতন যদি আমাদের 1500 টাকা করে হয়, তাহলে আমাদের হচ্ছে 12 মাস, তাহলে 12 দিয়ে গুণ করলে আমাদের 18,000 টাকা কিন্তু বেতন। তোমরা যখন এডমিশন টেস্টে আসবে তখন কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না। তাহলে এখানে দেখো 15কে যখন আমরা 12 দিয়ে গুণ করবো আমাদের এক মাসের বেতন বের হয় 18,000 টাকা। তাহলে এখানে দেখো যে ব্যাখ্যা, আমাদের বকেয়া বেতনের পরিমাণ ইকুয়াল আমাদের হচ্ছে মোট বেতন মাইনাস হচ্ছে প্রদত্ত বেতন। তাহলে আমাদের প্রশ্নে কিন্তু আমরা বের করলাম প্রত্যেক মাসে বেতন যদি 15,000 টাকা হয়, সরি 1500 যদি হয়, তাহলে এক মাসে বেতনের পরিমাণ কিন্তু 18,000 টাকা। আর রেও মিলে আমাদের এখানে বেতন দেওয়া আছে কত? 14,000 টাকা। তাহলে আমরা যদি 14,000 টাকা এখান থেকে মাইনাস করি,
তাহলে আমাদের বেতনের পরিমাণ কত বের হচ্ছে? আমাদের এখানে বেতনের পরিমাণ বের হচ্ছে 4,000 টাকা, যেটা বকে আছে, যেটা পরিশোধ করা হয়নি। তো স্বাভাবিকভাবে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে হলো খ নাম্বার। তাহলে এই কোশ্চেনটাও কিন্তু আমি রেড মার্ক করে দিয়েছি। আর 2 নম্বর কোশ্চেনটা কিন্তু রেড মার্ক দেইনি, পরবর্তীতে তোমাদের বললাম যে এই টপিক্সটা গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের জন্য, এ কারণে এই টপিক্সটা ক্লিয়ার করে রাখবে এবং এই টপিক্স থেকে 100% তোমাদের এইচএসসি এবং বিশ্ববিদ্যালয় কোশ্চেন হয়। আর এই কোশ্চেনটা আইডেন্টিফাই করে বা রেড মার্ক করে দিয়েছে বিশ্ববিদ্যালয়ে রিপিট হওয়ার জন্য, একই সঙ্গে তোমাদের এইচএসসি রিপিট হওয়ার জন্য। কেন? এই ধরনের কোশ্চেন গুলা সমন্বয়ের কোশ্চেন, যে কোশ্চেন গুলা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় যখন 2020 সালে গঠিত হয় তখনই কিন্তু তারা সমন্বয় দাখিলা থেকে প্রায় 3টা কোশ্চেন করেছিল। এছাড়া এখন বর্তমানে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো সমন্বয় দাখিলার বিভিন্ন ধরনের দাখিলাগুলো থেকে, যেমন বকেয়া বেতন, বকেয়া ঋণের সুদ, বিনিয়োগের সুদ, এই জাতীয় অনেকগুলো কোশ্চেনই কিন্তু তারা এখন করতেছে। তো স্বাভাবিকভাবে কার্যপত্র তথা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে গিয়ে তোমরা যে সমন্বয় দাখিলাগুলো সলভ করো, ওগুলোর সঠিক কনসেপ্ট তোমাদের মাথায় রাখতে হবে। অ্যাজ এ রেজাল্ট তোমরা আর্থিক অবস্থার বিবরণী করবা না বা বাদ দিবা, অথবা কার্যপত্র বাদ দিবা, এই ভুলটা করবা না, কারণ পরবর্তীতে এডমিশন টেস্টে এসে সমস্যায় পড়বা। আচ্ছা, এবার আমরা 4 নম্বরের কোশ্চেনে চলে আসি। আমাদের 4 নম্বর কোশ্চেনে কি বলা আছে? কোনটি ব্যবসায়ের অনগদ লেনদেন? অর্থাৎ যে লেনদেনের কারণে নগদ টাকা ব্যয় হয়নি অথবা নগদ টাকা প্রদান করা হয়নি, এমন লেনদেনকে আমরা কি বলবো? অনগদ লেনদেন বলবো। তো স্বাভাবিকভাবে সঠিক উত্তর কি হবে? অবচয়। ঠিক আছে, তাহলে অবচয় হচ্ছে এমন একটা লেনদেন, অদৃশ্যমান লেনদেন, অনগদ লেনদেন, যেটা ধরা যায় না, ছোঁয়াও যায় না। ঠিক আছে, মানে নর্মালি বিষয়টা হচ্ছে এমন যে আমি 50,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনেছি, 1 মাস ব্যবহার করছি, ব্যবহার করার পর আমি মূলত কি ওই জিনিসটা বিক্রি করতে গেছি, তো এখন মানুষ দাম বলতেছে 45,000 টাকা। তাহলে এই যে আমার 5,000 টাকা কমে গেল, ঠিক আছে, এই যে 5,000 টাকা আমার কমে গেল, এই 5,000 টাকা মূল্য কমাটাকে মূলত আমরা অবচয় বলি, যেটা আমরা দেখলামও না, ধরলামও না, কিছুই বুঝলাম না, অথচ মূল্য কমে গেছে। তাহলে স্থায়ী সম্পত্তির মূল্য হ্রাস করার প্রক্রিয়া বা স্থায়ী সম্পত্তির মূল্য হ্রাস হওয়াকেই মূলত অবচয় বলা হয়, যেটা দেখাও যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্বাভাবিকভাবে এটাকে আমরা অনগদ লেনদেন বলবো। আর অপরদিকে বিজ্ঞাপন প্রচারণের জন্য তো নগদ টাকা পরিশোধ করি। কমিশন, কেউ একজন ভালো কাজ করছে তাকে আমরা কমিশন দিই, এই কারণে নগদ টাকা পরিশোধ করি। এরপর হচ্ছে কি ভাড়া, আমরা নগদ টাকা পরিশোধ করি। স্বাভাবিকভাবে এখানে সঠিক উত্তর কি হবে? আমাদের অবচয় হবে। এবং এখানে তোমাদের একটা দিক নির্দেশনা দিই, তা হচ্ছে কি জানো? এই জায়গাগুলো থেকে 100% বিশ্ববিদ্যালয় কোশ্চেন আছে, সেটা কি জানো? লেনদেনের প্রকারভেদ। তোমরা যখন একাডেমি বই পড়বা, থিওরি তো তোমাদের পড়ানো হবে না, সবাই শুধু ম্যাথ পড়াবে, কিন্তু এই ভুলটা করবা না। তাহলে তোমাদের একই সঙ্গে অ্যাডভান্স এডমিশনের যেহেতু আমি দিক নির্দেশনা দিতেছি, স্বাভাবিকভাবে তোমরা লেনদেনের প্রকারভেদ একদম তোমাদের কাছে যে বইগুলো আছে সেই বইগুলো থেকে পড়ে নিবা, অথবা তোমরা যদি প্রথম থেকেই একাডেমি থেকে আমাদের অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড অথবা টিউটোরিয়াল সিরিজ সংগ্রহ করো, ওখানে সঠিক দিক নির্দেশনা দেওয়া আছে, তাহলে দেখতে পারবা যে ওখানে এই জিনিসগুলো আলোচনা করা আছে। অর্থাৎ এইচএসসি, তারপরে হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি, জব প্রস্তুতি, সব টপিকস কিন্তু একই। এমনকি অনার্সে গিয়েও তুমি এই জিনিসগুলো পাবা, অর্থাৎ কমার্সের বিষয়গুলো একই, শুধু বাংলা এবং পরবর্তীতে ইংরেজি হবে, এর বাইরে কিচ্ছুই না। তো স্বাভাবিকভাবে তোমরা যদি এখন থেকে তোমাদের বেসিক স্ট্রং করে রাখো, পরবর্তীতে অনেক সুবিধা হবে বা ফায়দা হবে। তো স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য এর যে টপিকসটা আছে, এটা গুরুত্ব সহিত আলোচনা করবা বা পড়বা, একাধারে তোমাদের একাডেমিতেও কাজে আসবে। এবার আসি আমাদের 5 নম্বর একটা কোশ্চেন, যে কোশ্চেনটা পুনরায় এইচএসসি তে রিপিট হতে পারে, এমনকি হুবহু বিশ্ববিদ্যালয়েও রিপিট হতে পারে, এবং এই কোশ্চেনটা তোমাদের পোস্ট করা হয়েছিল। কোশ্চেনটা হচ্ছে কি, যে অবচয় প্রভাবিত করে, মানে অবচয় প্রভাব বিস্তার করে, হ্রাস করে অথবা বৃদ্ধি করে অথবা অন্তর্ভুক্ত হয়, বিষয়টা হলো এমন। দেখো, এখানে বলছে বিশদায় বিবরণীতে অবচয় যেহেতু ব্যয়, তাহলে তাহলে তো এটা নিশ্চিত অবশ্যই বিশদায় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে পরিচালনা ব্যয় অংশে। দেখো, এটাও কিন্তু কোশ্চেন হতে পারে, অবচয় মূলত বিশদায় বিবরণীর কোন অংশে বা কোন সেকশনে অন্তর্ভুক্ত করতে হবে, এগুলো কিন্তু এডমিশন টেস্টে ইদানিং আসতেছে, তাহলে পরিচালন ব্যয় অংশে কিন্তু এটা অন্তর্ভুক্ত হয়। এছাড়া আসো, দেখো, অবচয় যেহেতু ব্যয় বিশদায় বিবরণীতে অন্তর্ভুক্ত হয়, স্বাভাবিকভাবে আমাদের সঠিক উত্তর এইটা হবে। এরপর আসি মালিকানা সত্ত্ব বিবরণীতে অন্তর্ভুক্ত হবে কিনা, অথবা মালিকানা সত্ত্ব বিবরণীকে প্রভাবিত করবে কিনা। তো অনেকেই তোমরা উত্তর করছো যে হ্যাঁ, মালিকানা সত্ত্ব বিবরণীকে প্রভাবিত করবে, কিন্তু আমি তোমাদের বলতেছি মালিকানা সত্ত্ব বিবরণীকে প্রভাবিত করবে না। কেন করবে না, একটু পর আসতেছি। এরপর আর্থিক অবস্থার বিবরণীকে প্রভাবিত করবে। তোমরা যখন ফিনান্সিয়াল স্টেটমেন্ট করবা তখন দেখবে স্থায়ী সম্পদ থেকে অবস্থায় বাদ দিতেছো, তার মানে কি
অবশ্যই একাধারে বিষাদায় বিবরণীতে অন্তর্ভুক্ত হয়ে ব্যয় বাড়াচ্ছে, একাধারে আর্থিক অবস্থার বিবরণীতে অন্তর্ভুক্ত হয়ে কি হচ্ছে, সম্পদ কমাচ্ছে। তার মানে কি, আমরা স্পষ্টভাবে এখানে পাচ্ছি বিষাদায় বিবরণী তথা আর্থিক অবস্থার বিবরণীকে এটা প্রভাবিত করে অথবা অন্তর্ভুক্ত হচ্ছে। স্বাভাবিকভাবে নর্মাল ভাবে বা আমার সিকোয়েন্সে অথবা সঠিক ব্যাখ্যা যেটা, যে এই কোশ্চেনের সঠিক উত্তর আসলে এখানে হলো খ নাম্বার, এটা কিন্তু সঠিক। এখন তোমরা অনেকেই ভুল করে ঘ নম্বর উত্তর দিয়েছো, যেটা সঠিক না। এখন প্রশ্ন হচ্ছে, ঘ নম্বর উত্তর যখন তোমরা দিবা তখন তোমরা এটার পক্ষে যে এটা বিষয় সরি মালিকানা সত্ত্ব বিবরণীতেও অন্তর্ভুক্ত হয় অথবা মালিকানা সত্ত্ব বিবরণীকেও প্রভাবিত করে, কিন্তু বাস্তবতায় অবশ্যই মালিকানা সত্ত্ব বিবরণীকে প্রভাবিত করে না। এখন কেন এর এগেইনস্টে তো ব্যাখ্যা আছে, দেখো। অবশ্যই বিষদায় বিবরণীতে অন্তর্ভুক্ত হয় এবং অন্তর্ভুক্ত হওয়ার ফলে আয় এবং ব্যয়ের পার্থক্য থেকেই কিন্তু নিট লাভ বের হয়। তাহলে দেখো, নিট লাভ নির্ণয় করার সময় অবশ্যই কিন্তু অলরেডি ব্যয়ের অন্তর্ভুক্ত হয়েছে। এখন আয়ের উদ্দীপ্ত বেশি থাকার কারণে ওই নিট লাভটা কিন্তু মালিকানা সত্ত্ব বিবরণীতে যোগ হয়। এবং একই সঙ্গে যখন হচ্ছে আয় কম হবে, ব্যয় যখন বেশি হবে, তখন তো আমাদের নিট ক্ষতি হবে, তাই না? ওই ক্ষতিটাই কিন্তু মালিকানা সত্ত্ব থেকে পরবর্তীতে এসে মাইনাস হয়। এখন এই জায়গায় ইম্পর্টেন্ট একটা বিষয়, তোমরা দেখো তো মালিকানা সত্ত্ব বিবরণীতে কি সরাসরি অবচয় নামে আমরা কখনো এন্ট্রি লিখি? তোমরা খেয়াল করে দেখো, যখন আমরা মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করি তখন কি সরাসরি অবচয় নামে কোনো এন্ট্রি মাইনাস করি অ্যাজ এ ব্যয় বাবদ? না, আমরা কিন্তু দেখো বিষাদায় বিবরণীতে অ্যাজ এ ব্যয় বাবদ ব্যয়ের সঙ্গে যোগ করি। আমরা দেখো আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ থেকে এই জিনিসটা এজ এ ব্যয় হিসেবে মাইনাস করি, কিন্তু কখনো মালিকানা সত্ত্ব বিবরণীতে ব্যয় বাবদ মূলধন থেকে মাইনাস করি না, অথবা আয় বাবদ, এটা তো আয় হওয়ার প্রশ্ন আসে না, স্বাভাবিকভাবে ব্যয় বাবদ কিন্তু মূলধন থেকে আমরা মাইনাস করি না। বরংস এইটা অটোমেটিক্যালি নিট লাভ ক্ষতিতে অ্যাডজাস্টেড থাকে, যেটা কিনা সরাসরি মালিকানা সত্ত্বের সঙ্গে যোগ বিয়োগ হয়। যদি আমরা নতুন করে এই অবস্থাটা বাদ দিই তাহলে ওটাকে বলা হবে ডাবল কাউন্টিং ইরোর। ঠিক আছে? তো স্বাভাবিকভাবে তোমরা যারা মনে করতেছো যে অবশ্যই মালিকানা সত্ত্ব বিবরণীকে প্রভাবিত করে, স্বাভাবিকভাবে সেই কনসেপ্টটা ঠিক না। সচরাচর বিষদায় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীকে সরাসরি কি করে, অবশ্যই অন্তর্ভুক্ত হয় অথবা প্রভাবিত করে। আর এখান থেকে আয় ব্যয় বাবদ পরবর্তীতে মালিকানা সত্ত্বতে ওর কোনো উদ্ধৃত আসলে আসতে পারে, সেটা ঠিক ঠিকানা নেই। অর্থাৎ পরোক্ষভাবে মালিকানা সত্ত্ব বিবরণী হ্রাস বা বৃদ্ধির এর প্রভাব থাকতেও অথবা থাকে, যেহেতু আয় ব্যয়ের বিষয়টা আসতেছে। তো স্বাভাবিকভাবে পরোক্ষর বিষয়টাকে এখানে আমরা কনসিডারেশন নিয়ে আসবো না, স্বাভাবিকভাবে সঠিক উত্তর দেবে কি, খ। তো এই কোশ্চেনটাই দেখবা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে রিপিট করে দিতে পারে, তখন দেখবা তোমরা অনেকে এটার পক্ষে যুক্তি দেবে, এমনকি অনেক টিচারও দিবে, কিন্তু বাস্তবতায় সরাসরি দৃষ্টিভঙ্গি থেকে অথবা মূল যেটা সঠিক রাইট অ্যান্সার সেটা হচ্ছে খ নম্বর উত্তর। তো স্বাভাবিকভাবে তোমরা কখনোই অবশ্যই মালিকানা সত্ত্ব বিবরণীকে প্রভাবিত করবে অথবা মালিকানা সত্ত্ব বিবরণীতে অন্তর্ভুক্ত হয় এমন বিষয়ে কখনো মতামত দিবা না। আচ্ছা, এবার আমরা পরবর্তী কোশ্চেনে আসি। আমাদের এখন একটা উদ্দীপক আছে, আমরা উদ্দীপকটা পড়বো এবং সেই উদ্দীপক পড়ে আমরা পরবর্তী কোশ্চেন গুলো সলভ করার চেষ্টা করব। আসো, দেখো এখানে বলছে 2022 সালে 1 জানুয়ারি তারিখে মিসেস শারমিন 4 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে। মেশিনটির পরিবহন খরচ হচ্ছে এবং সংস্থাপন ব্যয় যথাক্রমে 5,000 টাকা এবং 15,000 টাকা। মেশিনটির মেয়াদকাল 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা অনুমান করা হয়। তাহলে মেশিনটির অবচয়যোগ্য মূল্য কত? তাহলে দেখো এই কোশ্চেনটা করা হয়েছে কোথা থেকে, অবচয় থেকে। তাহলে এই ধরনের কোশ্চেন গুলা বারংবার কিন্তু তোমাদের রিপিট করা হবে এইচএসসি তে। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন গুলো, কারণ এই জায়গাগুলো থেকে উদ্দীপক তৈরি করে দেওয়ার জায়গা স্বাভাবিকভাবে পুনরায় কিন্তু দেওয়া হবে। সুতরাং একটু মনোযোগ সহকারে যদি দেখো, বোঝো, তাহলে পারবা। তাহলে দেখো আমরা প্রথম কোশ্চেনটা সলভ করবো। এখানে বলা আছে অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো। তাহলে বেসিক্যালি দেখো যে এই অবচয়যোগ্য মূল্য ইকুয়াল সম্পত্তির অর্জন মূল্য অবলিক ক্রয় মূল্য। অর্জন মূল্য ক্রয় মূল্য একই কথা, হ্যাঁ। ক্রয় মূল্য মাইনাস হলো ভগ্নাবশেষ মূল্য। এটা কিন্তু সূত্র, এগুলো আমরা পরবর্তীতে শিখবো। তাহলে দেখো একটা সম্পদ ব্যবহার উপযোগী করা পর্যন্ত যত টাকা খরচ হবে সবগুলোই হবে কি সম্পত্তির ক্রয় মূল্য অথবা অর্জন মূল্যতে আমরা অন্তর্ভুক্ত করবো। অ্যাজ এ রেজাল্ট এখান থেকে দেখো অনেকগুলো কোশ্চেন বের করে দিতেছে। এই কোশ্চেন গুলো কিন্তু তোমাদের আমরা আরো যখন সলভ করবো তখন পাবো, অথবা এইচএসসি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি কিন্তু অ্যাভেলেবেল আসে। যেমন মেশিনের পরিবহন খরচ, এটা কোন জাতীয় ব্যয়? এটা কিন্তু মূলধন জাতীয় ব্যয়। কিন্তু শুধু পরিবহন খরচ ওইটা কিন্তু মুনাফা জাতীয় ব্যয়। দেখছো, এগুলো থেকে কিন্তু অনেক কোশ্চেন আসবে। শুধু পরিবহন ব্যয় মুনাফা জাতীয় ব্যয়, কারণ পরিবহন ব্যয় বারবার করা হয়। ঠিক আছে, এগুলো আমি পরবর্তীতে বোঝাবো নি। মেশিন ক্রয় পরিবহন ব্যয়, এটা কিন্তু বারবার এই পরিবহন ব্যয়টা
দেওয়া লাগে না, যেহেতু সম্পদ ক্রয়ের সঙ্গে সম্পর্কিত স্বাভাবিকভাবে এটা কিন্তু মূলধন জাতীয় ব্যয়। তাহলে এই মেশিন পরিবহন খরচ এটাকে যদি মূলধনজাত ব্যয়ের জায়গায় মুনাফাজাত লেখা হয় অথবা মুনাফাজাত ব্যয়কে যদি মূলধনজাত ব্যয় লেখা হয়, এই জায়গা থেকে কিন্তু নীতিগত ভুলের সৃষ্টি হয়, যেটা আমিলে পড়বা। অনেকগুলো বিষয় আছে। এখন এই জায়গায় একটা ইম্পর্টেন্ট বিষয় হলো, এই যে মেশিনটির পরিবহন খরচ হচ্ছে 5,000 টাকা, এটা জাবেদা দাও। এটা জাবেদা অনেকেই দিবে পরিবহন ব্যয় হিসাব ডেবিট এবং অপরদিকে নগদান হিসাব ক্রেডিট। এইটাই কিন্তু নীতিগত ভুল, অর্থাৎ তুমি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় লিপিবদ্ধ করলা, এবং এই যে মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় ব্যয় লিপিবদ্ধ করলা, এর ফলে নিট লাভ ক্ষতির কি প্রভাব পড়বে, এগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, যেটা বিশ্ববিদ্যালয়ে আসে, এগুলো আমরা পরবর্তীতে পড়বো। আমি নর্মালি এই জিনিসটা এই কারণে অতিরিক্ত ব্যাখ্যা দিতেছি যে একটা সম্পদ ক্রয় করবা, ক্রয় করার পর সেটার পরিবহন ব্যয়, সেটার হচ্ছে ভ্যাট, সেটার হচ্ছে সংস্থাপন মজুরি অথবা নর্মাল মজুরি, ঠিক আছে, অথবা নতুন সদ্য ক্রয়কৃত যন্ত্রপাতির মেরামত ব্যয়, হ্যাঁ নরমালি মেরামত ব্যয় যদি থাকে, অথবা পুরাতন যন্ত্রপাতি ক্রয়ের মেরামত ব্যয়, অথবা ব্যবহার উপযোগী করার ব্যয়, হ্যাঁ এই জিনিসগুলো যদি থাকে তোমরা সেগুলা সম্পত্তি হিসাবে কি করে দিবা, ডেবিট করে দিবা। অর্থাৎ এখানে পরিবহন ব্যয় ডেবিট করা যাবে না, বরঞ্চ মেশিন ডেবিট করতে হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে 4 লক্ষ টাকা সম্পত্তির অ্যাকচুয়াল ক্রয় মূল্য, এরপর হলো 5,000 টাকা হচ্ছে কি পরিবহন ব্যয়, এরপর সংস্থাপন ব্যয় হলো 15,000 টাকা। তাহলে সব মিলিয়ে আমরা এটা ব্যবহার করতে পারতেছি, অর্থাৎ 4,20,000 টাকা। এটা হচ্ছে কি আমাদের সম্পত্তিটার অর্জন মূল্য অথবা ব্যবহার উপযোগী করা পর্যন্ত ব্যয়। তাহলে এই ব্যয় থেকে আমরা কি করব, ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা বাদ দেবো। তাহলে 10,000 টাকা বাদ দিলে আমাদের এখানে অবশিষ্ট থাকে কত, 4,10,000 টাকা। মূলত আমাদের 4,10,000 টাকাই হচ্ছে কি অবচয়যোগ্য মূল্য। তো স্বাভাবিকভাবে আমাদের এই কোশ্চেনের সঠিক উত্তর করতে হবে, এই কোশ্চেনের সঠিক উত্তর কিন্তু হবে এখানে গ নাম্বার। ঠিক আছে, আমি এখানে অতিরিক্ত ব্যাখ্যা এই কারণে দিলাম যে জাস্ট তোমাকে এই জিনিসটা আমি বলতে চাচ্ছি যে এটা এমন একটা টপিক যে জায়গা থেকে অ্যাডভান্স লেভেলে অনেকগুলো কোশ্চেন করা যেতে পারে, তো স্বাভাবিকভাবে একটু সতর্ক হবা। ঠিক আছে, আমি কিন্তু হিংস দিতেছি। তাহলে এইচএসসি এর কোশ্চেন সলভ করতেছি, কিন্তু দেখো বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির তোমাদের দিক নির্দেশনা আমি দিতেছি। আচ্ছা, এবার দেখো সরলরৈখিক পদ্ধতিতে 2024 সালের পুঞ্জীভূত অবস্থার পরিমাণ কত। তাহলে একটা বিষয় মাথায় রাখো, অবস্থায় মূলত অনেক কটা পদ্ধতিতে ধরা হয়, প্রায় 11টা পদ্ধতিতে ধরা হয়। এর মধ্যে বহুল প্রচলিত পদ্ধতি হচ্ছে সরলরৈখিক পদ্ধতি, ক্রসমান জের পদ্ধতি, আর হচ্ছে বর্ষা সংখ্যা পদ্ধতি। তাহলে সরলরৈখিক পদ্ধতিতে হচ্ছে ওই পদ্ধতি যে পদ্ধতিতে প্রত্যেক বছর অবস্থার পরিমাণ সমান, অর্থাৎ প্রথম বছরে যেভাবে অবস্থায় ধরবা একদম শেষ পর্যন্ত একইভাবে অবস্থায় ধরবা। তাহলে সম্পদটা তুমি কিন্তু 2022 সালে, কিন্তু সেই সম্পদ তুমি অবস্থায় ধরবা কবে, 2024 সালে। তাহলে এক্ষেত্রে এই যে 2024 সাল অবস্থার পরিমাণ কত হবে, তাহলে 2022 সালেও যত অবচয় হবে, 2024 সাল তত 25 যত বছর অবচয় হবে শেষ বছর পর্যন্ত একই অবচয় হবে। তাহলে আমরা অবচয় কিভাবে বের করব, সরি এখানে পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ বের করতে বলছে। ঠিক আছে, পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ বের করতে বলছে। তাহলে প্রত্যেক বছর অবচয় বের করতে হবে, আর পুঞ্জীভূত অবচয় হচ্ছে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণের সমষ্টি। তাহলে পুঞ্জীভূত অবচয় কি, প্রত্যেক বছরের অবচয়ের সমষ্টি, প্রত্যেক বছরে যত অবচয় হয়। তাহলে আমরা নর্মালি এক বছর অবচয় বের করি, যেহেতু প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ সমান। তাহলে স্বাভাবিকভাবে দেখো আমাদের অবচয়যোগ্য মূল্য বের হলো কত, 4,10,000 টাকা। এই অবচয়যোগ্য মূল্যকে যদি আমরা আয়ুষ্কাল দিয়ে ভাগ দেই, আমরা যদি আয়ুষ্কাল দিয়ে ভাগ দেই তাহলেই কিন্তু আমরা প্রত্যেক বছর অবচয় পাবো। তাহলে এই যে 4 লক্ষ, এখানে 10,000কে আমরা 10 দিয়ে ভাগ দিব। তো নর্মালি দেখো এখানে 1 0 0 কিন্তু কেটে যাচ্ছে, তার মানে এখানে দেখো আমাদের অবশিষ্ট থাকতেছে 4 1, এখানে 3টে শূন্য, তার মানে কি 41,000। তাহলে প্রত্যেক বছরের অবসর পরিমাণ কত, 41,000। তাহলে 2022 এক বছর, এরপর 2023 2 বছর, এরপর 2024, তার মানে কি 3 বছর। তাহলে প্রত্যেক বছরের অবসর পরিমাণ যদি হচ্ছে 41,000 হয়, তাহলে 3 বছরের অবসর পরিমাণ কত, তাহলে 3 অক্ষে 3, 3 4 12। ঠিক আছে, পরবর্তীতে শূন্য বাড়াই দাও, তাহলে 1,23,000 টাকা হবে কি আমাদের পুঞ্জীভূত অবসর পরিমাণ। আমি আবার বলতেছি, এখানে যদি বলতো 2024 সালে অবসর পরিমাণ কত, যেহেতু সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হচ্ছে, প্রথম বছর অবচয় তত হবে, পরের বছরে সেম অবচয় হবে। অর্থাৎ এই পদ্ধতিতে আমরা কিভাবে অবচয় নির্ণয় করি, আমাদের সম্পত্তির অর্জন মূল্য অথবা ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে তো আমাদের 4,10,000 হলো, এটাকে আয়ুষ্কাল দিয়ে ভাগ করলে আমরা এক বছর অবচয় পাবো। যেহেতু আমরা 3 বছর ব্যবহার করছি, 2022 23 2024 পর্যন্ত ব্যবহার করছি, স্বাভাবিকভাবে আমাদের 3 দিয়ে গুণ করলে 1,23,000 টাকা কি হচ্ছে আমাদের পুঞ্জীভূত অবসর পরিমাণ হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমাদের সঠিক উত্তর হবে কত, গ নম্বর। ঠিক আছে, এভাবে কোশ্চেন গুলো সলভ করতে হবে। এবার আসো,
খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। বন্ধকি ঋণ আর্থিক অবস্থার বিবরণীর কোন শিরোনামে থাকে? ঠিক আছে, অর্থাৎ এই কোশ্চেন গুলো যদি এডমিশন টেস্টে করা হয়, তোমরা অধিকাংশ ছেলে মেয়ে কিন্তু পারবা না। ঠিক আছে, এই বন্ধকি ঋণের ইংরেজি হচ্ছে মর্টগেজ লোন। মানে তুমি ধরো সচরাচর 1 লক্ষ টাকা কারো কাছ থেকে ঋণ নিয়েছো, তুমি তোমার প্রতিষ্ঠানের যে জমি ছিল সে জমির দলিলটা তার কি দিছো, দিয়ে আসছো যে এটা আমি আমার জমির এগেনস্টে তোমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিলাম, এটাকে বলা হচ্ছে বন্ধকি ঋণ। তাহলে এই বন্ধকি ঋণটা আসলে কি? এই বন্ধকি ঋণটা মূলত আমাদের আর্থিক অবস্থার বিবরণীর কোন শিরোনামে আমরা বসাবো? তো সচরাচর এই যে বন্ধকি ঋণ যেগুলা, সেগুলো অল টাইম দীর্ঘমেয়াদী ঋণ হয়। স্বাভাবিকভাবে এটা কখনোই চলতি দায় হয় না, অর্থাৎ 1 বছরের মধ্যে পরিশোধ দেয় এমন দায় হবে না। তো স্বাভাবিকভাবে আমাদের সঠিক উত্তর কখনোই খ হবে না। এখানেও চলতি সম্পদ ভবিষ্যৎ ব্যবস্থার কথা বলা আছে, এটা কখনোই ভবিষ্যৎ ব্যবস্থা না, বরং আমরা আমাদের জমি বন্ধক রেখে ঋণ নিয়েছি, স্বাভাবিকভাবে এটা ভবিষ্যৎ ব্যবস্থাও না, চলতি দেয় না। এরপর দেখো সঞ্চিতি এবং উদ্দীত, এটা কি কখনো সঞ্চিতি এবং উদ্দীতের অংশ? না, এটা কিন্তু কখনো সঞ্চিতি বা উদ্দীতের অংশ না। সঞ্চিতি বা উদ্দীতের অংশ বলতে নিট মুনাফা থেকে তৈরিকৃত কোন তহবিল অথবা টাকার পরিমাণ বা ফান্ড, সেটাই মূলত সঞ্চিত বা উদ্ধৃত অংশ দেখানো, আর এটা মূলত মালিকানা সত্ত্বের একটা অংশ। তো বন্ধকি ঋণ কখনো তো মালিকানা সত্ত্বের অংশ না। স্বাভাবিকভাবে বন্ধকি ঋণ আমাদের সঠিক উত্তর কি হবে? দীর্ঘমেয়াদী ঋণের কাতারে বা দীর্ঘমেয়াদী ঋণের অংশে আমরা বন্ধকি ঋণটা বসাবো। তাহলে স্বাভাবিকভাবে এই কোশ্চেনটাই কিন্তু বিশ্ববিদ্যালয়ে রিপিট হতে পারে, এমন কোশ্চেন কিন্তু গুচ্ছ রিপিট করছিল। তাহলে তোমাদের এ কারণে আমি বলি এডমিশন টেস্টে এসে যে তোমরা তোমাদের এইচএসসির কিছু কোশ্চেন সলভ করো, সব না, কিছু কোশ্চেন, মানসম্মত কোশ্চেন গুলো। কিন্তু এই পোস্ট দেওয়ার পর অনেকে হাসে যে এইচএসসির সঙ্গে কি বিশ্ববিদ্যালয়ে কোনো মিল আছে? আলবৎ আছে। এই কোশ্চেনেই যদি কোনো বিশ্ববিদ্যালয়ে রিপিট করে তোমরা অনেকেই পারবা না, অনেকেই পারবা না। তো বন্ধকি ঋণ সবসময় দীর্ঘমেয়াদী হয়, স্বাভাবিকভাবে এটাকে আমরা দীর্ঘমেয়াদী দায়ের সেকশনে বসাই। এবার আসো আমাদের হচ্ছে 9 নম্বর কোশ্চেন। বিশদায় বিবরণী তৈরির উদ্দেশ্য, কেন আমরা বিশদায় বিবরণী তৈরি করব? মোট লাভ নির্ণয় করা, নিট লাভ নির্ণয় করা, নিট লাভ ক্ষতি, কর দায় নির্ণয় করা। বেসিক্যালি দেখো বিষাদায় বিবরণীর আসলে মূল উদ্দেশ্যই হচ্ছে কি জানো? মূল উদ্দেশ্যটাই হচ্ছে নিট লাভ ক্ষতি নির্ণয় করা, এটা আসলে মেইন উদ্দেশ্য। ঠিক আছে, এটা মেইন উদ্দেশ্য। একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়। দেখো এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই কোশ্চেনটা করেছে। একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল জানার জন্য আমরা নিচের কোন বিবরণীটি তৈরি করি? বিষাদায় বিবরণী। আর্থিক ফলাফল মানেই মূলত লাভ ক্ষতি। তাহলে মাথায় রাখো, আর্থিক ফলাফল, আর্থিক আর্থিক ফলাফল, ঠিক আছে, আর্থিক ফলাফল মানেই হচ্ছে নিট লাভ এবং ক্ষতি, এটা মূলত নির্ণয় করা হয় বিষাদায় বিবরণীর মাধ্যমে। তাহলে আর্থিক অবস্থা, এটা আর একটা কোশ্চেন, আর্থিক অবস্থা এইচএসসি এডমিশন টেস্টে বারবার রিপিট হতে পারে। তাহলে আর্থিক অবস্থা বলতে কাকে বুঝাবো? আর্থিক অবস্থা বলতে সম্পদ দায় মালিকানা সত্ত্ব সমষ্টিকে বোঝাবো। এই আর্থিক অবস্থা বা সম্পদ দায় মালিকানা সত্ত্ব সমষ্টি আমরা কিসের মাধ্যমে নির্ণয় করি? আর্থিক অবস্থার বিবরণী অথবা উদ্বৃত্ত পত্রের মাধ্যমে আমরা নির্ণয় করি, অথবা চূড়ান্ত হিসেবের মাধ্যমে আমরা নির্ণয় করি। এই কোশ্চেনগুলো কিন্তু বারবার রিপিট হচ্ছে বিশ্ববিদ্যালয়ে। তাহলে এই কোশ্চেনের তাহলে সঠিক উত্তর কি হবে? যে আমরা বিষয়দায় বিবরণী কেন তৈরি করি? হ্যাঁ, প্রথম উদ্দেশ্য হচ্ছে নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করা, আর্থিক ফলাফল নির্ণয় করা। এর পাশাপাশি আমরা কিন্তু এর মাধ্যমে মূলত মোট লাভ মোট ক্ষতি নির্ণয় করি। এরপর নিট লাভের উপর যেহেতু কর এবং কর দায় নির্ণয় করা হয়, অর্থাৎ কর ধার্য করা হয়, স্বাভাবিকভাবে বিষয়দায় বিবরণী তৈরির উদ্দেশ্য হচ্ছে কর নির্ধারণ করা। তো স্বাভাবিকভাবে আমাদের এখানে সঠিক উত্তর কি হবে? আমাদের এখানে সঠিক উত্তর হবে হলো 4 নম্বরটা। ঠিক আছে, ওকে। এবং এই জায়গাতে দেখো, এই জায়গাতে অনেকেই উত্তর কাটবে হলো 1 নাম্বার। স্পেশালি অনেক গাইড বই দেখবা, অনেকেই তোমাদের পড়াবে যে বিষয়দায় বিবরণী তৈরির উদ্দেশ্য হচ্ছে মোট লাভ ক্ষতি নির্ণয় এবং নিট লাভ ক্ষতি নির্ণয়, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু নিট লাভের ওপরেই মূলত কি করা হয়? কর নির্ধারণ করা হয়। স্বাভাবিকভাবে কর নির্ধারণের জন্য আমরা বিষয়দায় বিবরণী তৈরি করি। এজ এ রেজাল্ট এই প্রশ্নের সঠিক উত্তর, একুরের সঠিক উত্তর হবে ঘ নম্বর। তোমরা সবসময় ঘ নম্বর উত্তর কাটবা। এবার আসো, একটা উদ্দীপক আছে, প্রারম্ভিক মজুত পণ্য 40,000 টাকা, নিট ক্রয় 1,50,000 টাকা, রপ্তানি শুল্ক 15,000 টাকা। অপরদিকে আমাদের বলা আছে যে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য হচ্ছে 30,000 টাকা।
তাহলে এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ আমাদের নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিভাবে নির্ণয় করব? আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে গেলে আমাদের প্রারম্ভিক মজুদ এবং নিট ক্রয় যোগ করতে হয়। তাহলে আমাদের 4 লক্ষ, সরি, এখানে হলো 40,000 আর এখানে 1,50,000 টাকা যোগ করলে কত হচ্ছে? 1,90,000 টাকা। এই টাকাটাকেই মূলত আমরা কি বলবো জানো? এটাকে আমরা বলবো হচ্ছে ক্রয়কৃত পণ্যর ব্যয়। এই ব্যয়ের সঙ্গে প্রত্যক্ষ খরচগুলো যোগ করতে হয়, যেমন আমদানি শুল্ক, মজুরি, ঠিক আছে, কারখানার ভাড়া, ঠিক আছে, এই জিনিসগুলা। তো আমাদের প্রশ্নে কি দেওয়া আছে? রপ্তানি শুল্ক, যেটা পরোক্ষ খরচ, এটা কিন্তু এখানে আসবে না, স্বাভাবিকভাবে এটা যোগ হবে না। তাহলে এইটাই হবে কি আমাদের বিক্রয়যোগ্য পণ্যর ব্যয়। তাহলে বিক্রয়যোগ্য পণ্য থেকে যখন আমরা সমাপনী মজুত পণ্য বাদ দেবো 30,000 টাকা, তাহলে স্বাভাবিকভাবে আমাদের বিক্রিত পণ্য ব্যয় বের হবে। তাহলে 1,90,000 টাকা থেকে 30,000 টাকা বাদ দিলে 1,60,000 টাকা হচ্ছে কি আমাদের এখানে বিক্রিত পণ্যের ব্যয়। তো এই যে কোশ্চেনটা, এই কোশ্চেন গুলা কিন্তু নর্মাল, যখন তোমরা এডমিশন টেস্ট দিবা তখন দেখবে এখানে প্রত্যক্ষ খরচগুলো দেওয়া হবে, অর্থাৎ কনসেপ্ট একই। এবং এই বিক্রিত পণ্যের ব্যয়ের জায়গা থেকে 100% তোমাদের কোশ্চেন করবে। তো স্বাভাবিকভাবে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে তোমাদের এই কনসেপ্টটাতে। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে এটা আরো ডিটেলস আলোচনা করব। এবার আসো, যদি সমাপনী মজুত পণ্যর বাজার মূল্য 20,000 টাকা হয় এবং বিক্রয়ের উপর মোট মুনাফার হার 20% হয়, তবে মোট মুনাফার পরিমাণ কত? এখন এই জায়গাতে একটা বিষয় খেয়াল করো যে আমরা কিন্তু আমাদের বিক্রয়যোগ্য পণ্যর ব্যয় কত বের করলাম? 40,000, 1,50,000, 1,90,000 টাকা। এটাই কিন্তু আমাদের বিক্রয়যোগ্য পণ্যর ব্যয়, যেহেতু এটা আসতেছে না। এই জায়গা থেকে আমরা সমাপনী মজুত পণ্য বাদ দেই। তাহলে এখানে আমাদের 11 নম্বর প্রশ্নে একটু অ্যাপ্লাইড করেছে, যেরকমটা বিশ্ববিদ্যালয়ে আসে। মনে করো এই কোশ্চেনটা পুরাটাই বিশ্ববিদ্যালয় এভাবে কোশ্চেন করবে যে প্রারম্ভিক মজুত পণ্য 40,000 টাকা, নিট ক্রয় হচ্ছে 1,50,000 টাকা, রপ্তানি শুল্ক 15,000 টাকা, সর্বনিম্ন মজুত পণ্যের ক্রয় মূল্য 30,000 টাকা এবং বাজার মূল্য 20,000 টাকা, ও বিক্রয়ের উপর মোট মুনাফার হার 20% হলে মোট মুনাফার পরিমাণ কত অথবা বিক্রয়ের পরিমাণ কত? এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। তো যেটাই বলুক না কেন, বিক্রিত পণ্যের ব্যয়, রপ্তানি শুল্ক, এই জিনিসটা আসে না, বাদ, হিসাব বাদ। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় যোগ করলে কত হচ্ছে? 1,90,000 টাকা। এই জায়গা থেকে আমরা সমাপনী মজুত পণ্য বাদ দেবো, কিন্তু সমাপনী মজুত পণ্য 30,000 টাকা বাদ দেবো না, এখানে 20,000 টাকা বাদ দেবো। এই প্রশ্নে যেহেতু 30,000 টাকা ছিল, স্বাভাবিক 30,000 টাকা বাদ দিয়েছে। কিন্তু এই প্রশ্নে কি করব যদি দুইটাই থাকে? এটা কিন্তু স্ট্যান্ডার্ড এবং এমন কোশ্চেন বিশ্ববিদ্যালয় অহরহ আছে। তাহলে এক্ষেত্রে এই যে 20,000 টাকা এবং এই যে 30,000 টাকা, আমরা কোনটা ধরবো? আমরা রক্ষণশীলতার নীতি ফলো করবো। রক্ষণশীলতার নীতি অনুসারে ক্রয় মূল্য বাজার মূল্যের মধ্যে যে মূল্যটা কম সেটা নিব। স্বাভাবিকভাবে এটা কম, 20,000 টাকা, স্বাভাবিকভাবে আমরা এখানে 20,000 টাকা সম্পূর্ণ মজুত পণ্যের মূল্য নেব। তাহলে যদি সম্পূর্ণ মজুত পণ্যের মূল্য যদি 20,000 টাকা নেই, তাহলে আমাদের এখানে বিক্রিত পণ্যের ব্যয় কত বের হবে? 1,70,000 টাকা। অর্থাৎ ব্যয় বেশি দেখাইতে বলছে কি রক্ষণশীলতা নীতি, যে ব্যয় বেশি দেখানো হলো। এখন এটা হলো কি বিক্রিত পণ্যের ব্যয়, এই জিনিসটার নাম কি বিক্রিত পণ্যের ব্যয়, ঠিক আছে? তাহলে 1,70,000 টাকা যদি বিক্রিত পণ্যের ব্যয়, এইটার নামেই মূলত কিন্তু ক্রয় মূল্য, ঠিক আছে? আমরা যখন ওই মুনাফার হার অধ্যায়টা পড়বো, বিক্রিত পণ্যের ব্যয়ও যা, ক্রয় মূল্যও তা। এখন এখানে বলছে যে মুনাফার হার 20% বিক্রয়ের ওপর। আমাদের এখানে কি কোথাও বিক্রয় দেওয়া আছে প্রশ্নে? আমাদের প্রশ্নে কিন্তু বিক্রয় দেওয়া নাই। তাহলে এখানে দেখো, এখানে বেসিক্যালি দেখো, বিক্রিত পণ্যের ব্যয় যদি 1,70,000 টাকা হয় অথবা ক্রয় যদি 1,70,000 টাকা হয়, এর সঙ্গে কিন্তু মুনাফা যোগ করতে হয়, তাই না? মুনাফা যোগ করে কিন্তু বিক্রয় মূল্য বের হয়। এখানে কিন্তু বিক্রয় মূল্য বের হয়, কিন্তু এখানে বিক্রয় কত? বিক্রয় তো দেওয়া নাই, অথচ বলছে বিক্রয়ের উপর 20% মুনাফা ধরতে। এখন এখানে যদি বিক্রয়টা থাকতো, তাহলে আমরা সরাসরি 20% ধরে মুনাফাটা বের করতে পারতাম, কিন্তু এখানে কি বিক্রয় আছে? নাই। তাহলে এক্ষেত্রে এই 20% বিক্রয়ের উপর মুনাফার হার 20% যদি হয়, তাহলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? এটা একটা আমি চার্ট দেবনি, তখন ওইটা মুখস্থ করবা, ঠিক আছে? তাহলে এতটুকু মাথায় রাখো যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার সবসময় বেশি। তাহলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি 20% হয়, ক্রয় মূল্যের উপর সেটা কত? 25%। তাহলে স্বাভাবিকভাবে আমরা যদি এখানে আমাদের হচ্ছে 1,70,000 টাকা আছে, এই যে 1,70,000 টাকা, এর উপর আমরা কি করব? সরাসরি 25% ধরবো। তাহলে যদি আমরা 25% ধরি, আমাদের 42,500 টাকা আসতেছে। তো স্বাভাবিকভাবে আমাদের এখানে সঠিক উত্তর কি হবে?
42,500 টাকা হবে। তাহলে এখানে কত টাকা হচ্ছে? 42,500 টাকা। তাহলে এখানে বিক্রয় কত? তাহলে স্বাভাবিকভাবে এখানে আমাদের যে টাকাটা আছে 42,500, 42,500 যোগ হচ্ছে 1,72,000 টাকা। তাহলে আমাদের এখানে 2,12,500 টাকা হবে কি আমাদের বিক্রয় মূল্য। সরি, হ্যাঁ, বিক্রয় মূল্য হচ্ছে। তাহলে দেখো, এই কোশ্চেনটা তোমরা অনেকে হয়তো বা পেছিয়ে গেছো। ঠিক আছে, আমি আবারও করে দিতেছি এই কোশ্চেনটা। আমি তোমাদের ক্যালকুলেটর ব্যবহার শিখালাম বা ক্যালকুলেটর দিয়ে করলাম, কিন্তু এই কোশ্চেনটা ক্যালকুলেটর ছাড়াই তোমাকে করতে হবে। যদিও তোমরা এইচএসসি তে করতে পারতেছো, কিন্তু ইউনিভার্সিটিতে করতে পারবে না। তাহলে দেখো, আমি এটা আবার পুনরায় করাচ্ছি, ওইভাবে যদি না বুঝে থাকো তাহলে আবার করাচ্ছি। তাহলে দেখো ব্যাখ্যা, আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হবে। বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে গেলে আমাদের প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয়, প্রত্যক্ষ খরচ যোগ করতে হয়। তাহলে এখানে যদি প্রত্যক্ষ খরচ নাই, এই দুইটা যোগ করলে আমাদের কত হচ্ছে? 1,90,000 টাকা। এই হলো 1,90,000 টাকা, এটা আমাদের বিক্রয়যোগ্য পণ্য। এটা থেকে আমরা বাদ দেব সমাপনী মজুত পণ্য। এখন সমাপনী মজুত পণ্য যেহেতু দুইটা আছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে যেটা কম সেটা আমরা বাদ দেবো, তার মানে 20,000 টাকা নেব। তাহলে এই যে 20,000 টাকা আমরা মাইনাস করে দিলাম, মাইনাস করলে আমাদের এখানে 1,70,000 টাকা হচ্ছে কি বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমাদের প্রশ্নে বলা আছে বা প্রশ্নে বলছে যে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 20%। আমাদের কোথাও তো বিক্রয় দেওয়া নাই, যদি বিক্রয় দেওয়া থাকতো সরাসরি 20% ধরতাম। তাহলে মুনাফার হার নির্ণয় করার সময় যে প্রশ্নে প্রারম্ভিক মজুত পণ্য, সমাপনী মজুত পণ্যের এই বিষয়গুলো থাকবে, ওই সময় এই বিক্রিত পণ্যের ব্যয় এবং ক্রয় মূল্য প্রায় একই বিষয়। ঠিক আছে, তো এখন এই জায়গায় দেখো, এখানে বিক্রয়ের উপর মুনাফার হার 20%, মানে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার 25%। অর্থাৎ বেসিক্যালি বিষয়টা কি জানো? বেসিক্যালি বিষয়টা হচ্ছে এমন যে এইরকম বিক্রিত পণ্যের ব্যয় বের হবে 1,70,000 টাকা, এর সঙ্গে কিন্তু আমরা কি করি? মুনাফা যোগ করি। এরপর আমরা কিন্তু বিক্রয় বের করি, এই যে বিক্রয় হয়। নর্মালি বিষয়টা দেখো, তুমি একটা পণ্য ক্রয় করছো হলো 5 টাকা, ঠিক আছে, ওর সঙ্গে মুনাফা, মুনাফা তুমি ধরো 2 টাকা করছো, তার মানে তোমার বিক্রয় কত? বিক্রয় কিন্তু 60 টাকা। তো ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো, উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ওই ক্রয়টাকেই বলে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় 1,70,000 টাকা, ওর সঙ্গে মুনাফা যোগ হবে, এরপর বিক্রয় মূল্য বের হবে। এখানে বিক্রয় নাই, অথচ বলছে বিক্রয়ের উপর মুনাফার হার 20%। যেহেতু বিক্রয় নাই, বিক্রয়ের টাকাটা নেই, স্বাভাবিকভাবে এই পার্সেন্টেজটা আমরা কনভার্ট করবো। আমরা জানি যে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার, স্বাভাবিকভাবে আমরা এখানে মুনাফার হার বের করব। মুনাফার মুনাফার পরিমাণ, ঠিক আছে, মুনাফার পরিমাণ ইকুয়াল টু, যে আমরা জানি যে বিক্রয় বিক্রয় মূল্যর উপর মুনাফার হার 20% হলে, তোমাদের ব্যাখ্যাগুলো কিন্তু এভাবেই দেওয়া হয়। ঠিক আছে, বিস্তারিত করতে গেলে পেজ অনেক লাগে, তারপরে অনেক কথা লিখতে হয়। হ্যাঁ, বিক্রয় মূল্যের উপর মুনাফার 20% হলে ক্রয় মূল্য অবলিক বিক্রিত পণ্য ব্যয়ের উপর মুনাফার হার 25% কে বোঝায়। ঠিক আছে, এটা একটা চার্ট দেবো, পরবর্তীতে তোমরা বুঝতে পারবা। তাহলে মুনাফার পরিমাণ বের করতে গেলে আমরা জানি বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 20% হলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার সেটা হবে কত? 25%। তো স্বাভাবিকভাবে আমাদের এখানে কি দেওয়া আছে? এখানে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে কত? 1,70,000। এই যে আমরা বিক্রিত পণ্যের ব্যয় 1,70,000 টাকা ধরে নিলাম। তাহলে আমাদের এখানে বিক্রিত পণ্যের ব্যয় 1,70,000 টাকা হয়ে গেছে, এবং এর উপর আমরা পার্সেন্টেজ কত ধরবো? এর উপর পার্সেন্টেজ ধরবো আমরা 25%। তাহলে 25% ধরলে আমাদের মূলত মুনাফার পরিমাণ বের হবে। তাহলে আমরা 25% কিভাবে বের করব? দেখো, এখন 25% বের করা এই জিনিসটা তোমাদের একটু শিখাই দিই। নর্মালি 1,70,000 টাকা, এর উপর যদি আমরা যখন 10% ধরবো, জাস্ট একটা ঘর পর শূন্য দিলেই 17,000 টাকা হবে কি আমাদের হলো 10%-এর পরিমাণ। তাহলে আমাদের 20%-এর পরিমাণ কত? তাহলে 17 দুগুণী 7 দুগুণে 14, 4 হাতে হলো 1, 2 একে 2, 3, তার মানে 34,000 টাকা। 20%-এর পরিমাণ কত? 34,000 টাকা।
তাহলে এর সঙ্গে তো আরো 5% আছে, তাহলে 10% টাকার পরিমাণ যদি 17,000 হয়, তাহলে 5%-এর পরিমাণ কত? তাহলে এটাকে 2 দিয়ে ভাগ। বিষয়টা এমন না? তাহলে 8 দুগুণী 16, তার মানে 8,500। তাহলে আমাদের 25% টাকার পরিমাণ কত হবে? 20% টাকার পরিমাণ 34,000 টাকা। তাহলে 5% টাকার পরিমাণ 8,500। তাহলে স্বাভাবিকভাবে এখানে 500 500 আসলো, এখানে 12 হাতে হলো 1, 3 আর 1 4, 42,500 টাকা। এখন এভাবে তোমাদের পার্সেন্টেজ বের করা কেউ শিখাবে, কিন্তু আমি তোমাদের এই সময় অন্যভাবে শিখাবো। সেটা কি জানো? এখানে 1,17,70,000 টাকা আছে, তোমাকে 25% করতে হবে, তাই না? এখন 25% মানেই এই জিনিসটা এমন, কিন্তু নিচে হলো 100, এই দুটো শূন্য আবার কেটে দিবে কেউ, দিয়ে তারপর এগুলো গুণ করে করাবে। তো এত কিছু করবা না, তোমরা নর্মালি কি করবা জানো? 17 এবং 25 গুণ করবা, দেখো সরাসরি বের হবে। তাহলে 5 7 35 5 হাতে কত? 3, 5 কে 5 আর 3 কত? 8, এক ঘর কাটা। 7 দুগুণে 14 4 হাতে হলো 1, 3 কে 3 আর 1 4। তাহলে দেখো 5 নেমে আসলো, 12 2 নেমে আসলো, হাতে হলো 1, সরি এখানে 3 হবে, 2 কে 2 আর হলো 7 দুগুণে 14 4, তো এখানে নামছে হাতে 1, তার মানে ওই 2 আর 1 3। তাহলে এখানে 5 নেমে আসলো, 12 2 নেমে আসলো, হাতে হলো 1 থাকলো, এখানে হলো 3 আর 1 4। এখন এই জায়গায় দেখো যে 17 এবং 25 যদি সরাসরি গুণ করো, সরাসরি তুমি টাকাটা পাবা, অর্থাৎ 42,500 টাকা এখানে সরাসরি হবে। আর তুমি এই জিনিসটা বুঝবে কিভাবে? নর্মাল ভাবে দেখো যে 1,70,000-এর 10% যদি 17,000 হয়, কখনো 25% 425 টাকা হবে? হবে না। তার মানে একটা শূন্য বাড়ায় দাও, তাহলে একটা শূন্য বাড়াই দিলে 4,250 টাকা। এমন কি হবে যেখানে 10% হলো 17,000, সেখানে 25% কি 4,250 হবে? না, অবশ্যই হবে না। তাহলে আরো একটা শূন্য বাড়াই দাও, তখন আর একটা শূন্য বাড়াই দিতেছো, তখন দেখো 42,500 টাকা হয়ে যাচ্ছে। কিন্তু আর একটা শূন্য দাও, দিতে পারবা, তখন দেখবা 4,25,000 টাকা, যেখানে তোমার টাকাই হচ্ছে 1,70,000 টাকা। তাহলে দেখো নর্মালি যখন তোমরা পার্সেন্টেজ গুলো বের করবা, এরকম পূর্ণ সংখ্যা দিয়ে যে কোনো পার্সেন্টেজ বের করতে বলবে, একদম গুণ করবা, মানগুলো দিয়ে গুণ করবা। যেমন 17,000 আছে এখানে, ঠিক আছে? এখানে যদি তোমার 7% বলে, তাহলে 7 দিয়ে এটারে গুণ করবা, তাহলে বের হয়ে যাবে। তাহলে 7 7 49-এর 9, হাতে হলো কত? 1, 7 7 আর হচ্ছে 4 কত? 11। এর মানে কি 119 টাকা? অবশ্যই না। যেখানে 10% 17,000, সেখানে 7% কি 17,000 হবে? হবে না। তাহলে একটা শূন্য বাড়ায় দাও, আর একটা শূন্য বাড়ায় দাও, দেখো 11,900 টাকা তোমার, দেখো 7% কিন্তু সঠিক উত্তর। তাহলে তোমাকে মানানসই করতে হবে। সেম অনুরূপ ভাবে এখানে যদি 17,000, 1,17,000 টাকা আছে, এখানে যদি বলতে 31%-এর কত, তাহলে তুমি 10% 10% 10% করে তারপর 1% করবা? অত করার দরকার নাই, তুমি শুধু নর্মালি 31 দিয়ে গুণ দাও। তাহলে 7 7, 1 1, 3 7 21-এর 1, হাতে হলো 2, 3 3 আর 2 কত হচ্ছে 5, তার মানে 7 নামলো, 2 নামলো, 5 নামলো। তার মানে এখানে মানানসই করে তুমি শূন্য বসে দাও, অর্থাৎ 52,700 টাকা। আশা করতেছি তোমরা পার্সেন্টেজ রিলেটেড এই কোশ্চেন গুলো ইজিলি পারবা। তাহলে স্বাভাবিকভাবে এখানে সঠিক উত্তর কত হচ্ছে? 42,500 টাকা। এটা হবে কি সঠিক উত্তর। তাহলে এখানে তোমাদের অনেক ব্যাখ্যা দিলাম, তো স্বাভাবিকভাবে আমরা একটু পরের কোশ্চেনে চলে যেতে পারি। তাহলে এই যে কোশ্চেনটা আমি তোমাদের করালাম, এই কোশ্চেনটাই কিন্তু পুনরায় বিশ্ববিদ্যালয়ে রিপিট হতে পারে। এবার আসো, র্যামিলে বিজ্ঞাপন খরচ দেওয়া আছে 50,000 টাকা, ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ 10,000 টাকা। বিজ্ঞাপন খরচ 4 বছরের মধ্যে সমন্বয় করলে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এইচএসসি তে পুনরায় রিপিট হতে পারে, এবং বিশ্ববিদ্যালয়েও এই ধরনের কোশ্চেন প্রচুর রিপিট হচ্ছে এখন, স্পেশালি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়। তাহলে এখানে দেখো ব্যাখ্যা, ঠিক আছে? ব্যাখ্যা, এখানে মোট বিজ্ঞাপন কত, আমাদের র্যাম মিলে বিজ্ঞাপন ব্যয় দেওয়া আছে, হ্যাঁ, প্লাস নতুন বিজ্ঞাপন, যেহেতু নতুন করে তুমি আবার পণ্য বিতরণ করছো, তাহলে আমাদের মোট বিজ্ঞাপন কত হবে? এখানে 50,000 যোগ 10,000 টাকা, তাহলে ইকুয়াল টু আমাদের বিজ্ঞাপন খরচ কত টাকা? টোটাল 60,000 টাকা। তাহলে এই 60,000 টাকা বিজ্ঞাপন খরচ যদি 4 বছরের জন্য করা হয়, আমরা তো সচরাচর হিসাব করি 1 বছরের জন্য,
তাহলে এখানে বিজ্ঞাপন বা এক বছরের বিজ্ঞাপন খরচের পরিমাণ ইকুয়াল আমাদের 60,000 ভাগ হলো 4 ইকুয়াল টু 15,000 টাকা। তাহলে এক বছরের বিজ্ঞাপন খরচ যদি 15,000 টাকা হয়, তাহলে আমাদের বিলম্বিত বিজ্ঞাপন মানে আমাদের বিজ্ঞাপন বাবদ এখনো অবশিষ্ট আছে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ, তাহলে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ হবে, যেহেতু আমরা এক বছরের জন্য হিসাব করি, সচরাচর আমরা মনে করবো যে আমরা সবেমাত্র হিসাব শুরু করেছি, এ কারণেই 60,000 টাকা যে বিজ্ঞাপন খরচ আছে সেই বিজ্ঞাপন খরচকে আমরা 4 বছরের মধ্যে সমাধান করতে গিয়ে এক বছরের খরচকে আমরা ব্যয় হিসেবে দেখাবো, বাকি 3 বছরের খরচকে আমরা বিলম্বিত বিজ্ঞাপন হিসেবে দেখাবো। তাহলে এক বছরের বিজ্ঞাপন খরচ যদি এখানে হচ্ছে 15,000 টাকা হয়, তাহলে 3 বছরের বিজ্ঞাপন বিলম্বিত বিজ্ঞাপন খরচ কত হবে? 45,000 টাকা। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে আমাদের এখানে সঠিক উত্তর কত হবে? 45,000 টাকা। এবং এই কোশ্চেনটা খুবই ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক এই জায়গায় এই কোশ্চেনটা তৃতীয় বর্ষে বা তৃতীয় বছরে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত? এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় এভাবে কোশ্চেন করেছিল। এই ধরনের কোশ্চেন পুনরায় রিপিট হতে পারে। তাহলে দেখো কোশ্চেনটা দেখো, খুবই ইজি কিন্তু কোশ্চেনটা, যে বিজ্ঞাপন খরচ 50,000, নতুন করে আরো বিজ্ঞাপন 10,000, স্বাভাবিকভাবে বিজ্ঞাপন খরচ 60,000 টাকা। এটা 4 বছরের মধ্যে সমন্বয় করতে হবে। আমরা ধরে নিব যে প্রথম বছর আমরা সমন্বয় করতেছি, তার মানে এক বছরে ব্যয় দেখাবো আর বাকি 3 বছরে বিলম্বিত দেখাচ্ছি। এখন এই জায়গায় তৃতীয় বছরে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত? তৃতীয় বছরে, তাহলে দেখো প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, 3 বছর বিজ্ঞাপন বাবদ ব্যয় হবে কত? 45,000 টাকা কিন্তু ব্যয় হবে। 3 বছরের বিজ্ঞাপন খরচ, যেহেতু এক বছরের বিজ্ঞাপন খরচ 15,000, 3 বছরের বিজ্ঞাপন খরচ কিন্তু 45,000। তাহলে স্বাভাবিকভাবে আর এক বছর অবশিষ্ট আছে, তাহলে এক বছরের সঠিক উত্তর তখন কত হবে? 15,000 টাকা। জাস্ট কোশ্চেনটা দেখবে একটু উল্টায় দেওয়া হচ্ছে। তাহলে যদি বলে তৃতীয় বছরের বিলম্বিত বিজ্ঞাপন ব্যয়ের পরিমাণ কত, তাহলে স্বাভাবিকভাবে প্রথম বছর বিজ্ঞাপন ব্যয়ের পরিমাণ 15,000, দ্বিতীয় বছরে 15,000, তৃতীয় বছর 15,000, তাহলে বিজ্ঞাপন খরচের পরিমাণ তখন 45,000, আর 15,000 হবে কি এখন অবশিষ্ট আছে। তাহলে এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা থেকে এখনো 6 থেকে 7টা কোশ্চেন এখনই রেডি করে দেওয়া সম্ভব। প্রথম বছর পর আমরা এটা ধরে নিয়েছি, প্রথম বছর পর বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ, দ্বিতীয় বছর পর বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ, তৃতীয় বছর পর, চতুর্থ বছর পর বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কিন্তু 0। চতুর্থ বছরে বিজ্ঞাপন বাবদ খরচ কত? এই কোশ্চেনটা যদি করা হয়, চতুর্থ বছর বিজ্ঞাপন বাবদ চতুর্থ বছর বিজ্ঞাপন বাবদ খরচের পরিমাণ কিন্তু 15,000 টাকা হবে, কারণ প্রত্যেক বছর বিজ্ঞাপন খরচের পরিমাণ 15,000 টাকা। দেখো তৃতীয় বছরে বিজ্ঞাপন খরচ কত? তৃতীয় বছরে কিন্তু খরচ 15,000 টাকা। চতুর্থ বছরে বিজ্ঞাপন খরচ কত? 15,000 টাকা। কিন্তু চতুর্থ বছরে বিলম্বিত বিজ্ঞাপন ব্যয়ের পরিমাণ কত? 0 টাকা, কারণ চতুর্থ বছরে বাকি 15,000 টাকা খরচ হবে। দেখছো কতগুলো কোশ্চেন? মিনিমাম ঘুরায় পাল্টায় 8 থেকে 10টা কোশ্চেন এখানে রেডি করা যাবে, স্বাভাবিকভাবে সতর্ক হতে হবে। এবার আসো পরবর্তী কোশ্চেনে। ভ্যাট সহ পণ্য বিক্রয়, ভ্যাট সহ পণ্য বিক্রয় 49,000 টাকা, বিক্রয় ফেরত 15,000 টাকা, বিক্রয় ভ্যাটের পরিমাণ কত? তো এইখানে একটা বিষয় মাথায় রাখো। দেখো তুমি যখন পণ্য বিক্রি করছো, 100 টাকা পণ্য বিক্রি করছো এবং ওখান থেকে ভ্যাট আদায় করছো 15 টাকা, স্বাভাবিকভাবে তুমি ভ্যাট সহ পণ্য বিক্রি করছো 115 টাকা, তাই না? তাহলে যদি ভ্যাট সহ কোনো ক্রয় বিক্রয় দেওয়া থাকে এবং সেখানে যদি ফেরত থাকে, আগে ফেরতটা বাদ দিবা, এরপর ভ্যাট নির্ধারণ করবা, এরপর অন্য আনুষঙ্গিক বিষয়গুলো বাদ দিবা। এর আগে অন্য আনুষঙ্গিক জিনিস বাদ দেওয়া যাবে না। যেমন এই জায়গা থেকেই একটা কোশ্চেন আছে মুনাফা বিহীন বিক্রয়, এবং ওই জায়গা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় কোশ্চেনটা করেছে প্রকৃত বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। কোশ্চেনটা অধিকাংশ ছেলে মেয়ে তোমরা পারো নাই। তাহলে যদি ভ্যাট সহ ক্রয় থাকে বা বিক্রয় থাকে, সবার আগে ফেরত বাদ দিবা, এরপর ভ্যাটটা বাদ দিতে হয়, এরপর অন্য অন্য জিনিসগুলো বাদ দিয়ে প্রকৃত বিক্রয় অথবা ক্রয় নির্ণয় করতে হয়। তাহলে আমাদের এই প্রশ্নে যেহেতু শুধুমাত্র বলছে যে ভ্যাট সহ পণ্য ক্রয় 59,000 টাকা, স্বাভাবিকভাবে এখানে বলা আছে বিক্রয় ফেরত, তাহলে এই বিক্রয় ফেরতটা আমরা বাদ দেবো। 59,000 মাইনাস হচ্ছে 1500 টাকা,
তাহলে আমরা যদি এখানে 1500 টাকা বাদ দেই তাহলে আমাদের কত টাকা হবে? এখানে আমাদের টাকা আসবে হচ্ছে 57,500 টাকা। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমাদের প্রকৃত বিক্রয়, এর উপরেই মূলত আমরা ভ্যাট আদায় করছি। তাহলে একটু আগেই দেখালাম এটা হলো ভ্যাট সহ ক্রয়, তার মানে কি এখানে 115% টাকা আমরা ভ্যাট আদায় করছি কত? 15 টাকা আদায় আদায় করছি। 100 টাকায় ভ্যাট আদায় করছি কত? 15 টাকা। তাহলে এই 15% টাকার পরিমাণ বের করতে হবে। তাহলে 100 টাকায় যদি 15 টাকা ভ্যাট আদায় করি, হ্যাঁ, তাহলে ওই সেম 115% যদি বিক্রয় হয় তাহলে এখানে 15% ভ্যাটের পরিমাণ কত? অর্থাৎ সচরাচর যখন ভ্যাট সহ ক্রয় বিক্রয় থাকবে তখন ভ্যাট সহ টাকাটা হবে কি 115%। সচরাচর যেহেতু ভ্যাট 15%, তাহলে আমাদের এখানে ভ্যাট 15% টাকা বের করতে বলছে। এ কারণেই এটা বের করার নিয়ম হচ্ছে এই 57,500 টাকাকে আমরা আগে ভাগ দেব কত? 115 দিয়ে, এরপর 15 দিয়ে গুণ করব, তাহলে আমরা কি পাবো? আমরা আমাদের বিক্রয় ভ্যাট পাবো। তাহলে এই কাজটা আমরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব? আমরা নর্মাল যদি ক্যালকুলেটর দিয়ে যদি এটা ভাগ দেই, 115 দিয়ে যদি এটা ভাগ দেই তাহলে আমাদের বের হবে 500। তাহলে 500 দিয়ে যদি আমরা হচ্ছে 15কে গুণ করি তাহলে 7,500 টাকা বের হবে। এটা হবে কি আমাদের হলো বিক্রয় ভ্যাটের পরিমাণ। এই প্রশ্নে কিন্তু এটাও বলতে পারতো তাহলে ক্রয়ের পরিমাণ, সরি, বিক্রয়ের পরিমাণ কত, এই প্রশ্নে কিন্তু বলতে পারতো বিক্রয়ের পরিমাণ কত। তাহলে 59,000 টাকা থেকে 15,000 টাকা বাদ দিলে আমাদের 57,500 টাকা হচ্ছে কি ভ্যাট সহ বিক্রয়। তাহলে আমাদের বিক্রয়ের পরিমাণ কত? তাহলে ভ্যাটের পরিমাণ 7,500 টাকা বাদ দিলে আমাদের কিন্তু বিক্রয়ের পরিমাণ এখানে 50,000 টাকা। অর্থাৎ 100% টাকার পরিমাণ কত? 50% টাকা। তাহলে এই টাকার উপর মূলত 15% ভ্যাট ধরেই মূলত টাকা হয়েছে কত? 57,500 টাকা। তাহলে এই কোশ্চেনে আমরা যখন ভ্যাট বের করতে যাব তখন আমরা নিট ভ্যাট সহ পণ্য বিক্রয় 57,000 টাকা, 57,500 টাকা পাইলাম, সেটাকে ভাগ দেবো 115 দিয়ে, কারণ এটা 115% টাকা, এবং এটাকে আমরা গুণ করব 15 দিয়ে। তাহলে আমরা 15 দিয়ে যখন আমরা গুণ করব স্বাভাবিকভাবে আমরা 57,500 টাকা পাবো, সরি 7,500 টাকা এখানে পাবো। এখানে পার্সেন্টেজ দেওয়ার দরকার নেই। এখন এই জিনিসটা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব? এই জিনিসটা ক্যালকুলেটর ছাড়া তোমাদের করতে গেলে এই দেখো 15, সরি 115, আর এখানে তো এমনটা থাকে তাই না, এখানে 15 থাকে। দেখো নর্মালি এখানে যদি 5 দিয়ে ভাগ দাও এখানে 3, এখানে যদি 5 দিয়ে ভাগ দাও এখানে হলো 21। তাহলে দেখো এই 21 দিয়ে এখন এটারে তোমাকে ভাগতেই হবে, উপায় নেই। অথবা এই 3 দিয়ে এটারে গুণ করে 21 দিয়ে ভাগ করে তোমাকে ম্যানুয়ালি ক্যালকুলেটর ছাড়া ম্যাথটা করতে হবে। অর্থাৎ ভ্যাটের যে কোশ্চেন গুলো বিশ্ববিদ্যালয়ে আসে এভাবে তোমাকে ম্যানুয়ালি করতে হবে। তাহলে নর্মালি দেখো এখানে 57,500 টাকা আছে না, এটাকে ভাগ দেওয়া লাগবে 21,000 টাকা 21 দিয়ে। তো নর্মালি দেখো ভাগ করতে পারতেছো না, তাহলে 21 দিয়ে এটারে ভাগ করো, কত বাদ যাবে? 21 দিয়ে যদি ভাগ করো 57কে তাহলে 2 বাদ দেওয়া যাবে, অর্থাৎ 2 বাদ দিয়ে যদি ভাগ দাও তাহলে এখানে 42 হয়। তাহলে স্বাভাবিকভাবে 57 থেকে 42 বাদ দিলে তোমার এখানে 15। এই 5টা আবার এখানে নেমে নিয়ে আসো, যেহেতু ভাগ যাচ্ছে না এই 5টা নিয়ে আসলাম। তাহলে দেখো 155কে, সরি 100, হ্যাঁ 155 এখানে 155কে তুমি যদি হচ্ছে 21 দিয়ে ভাগ দাও, 21 দিয়ে ভাগ যাচ্ছে না, ঠিক আছে, 21 দিয়ে ভাগ যাবে না। তাহলে স্বাভাবিকভাবে ভাগ যাবে না বলতে যাবে, কত বাদ যাবে? 7 বাদ যাবে। যদি 7 দিয়ে ভাগ দাও তাহলে এখানে হবে 147। ঠিক আছে, তাহলে স্বাভাবিকভাবে 155 থেকে 147 বাদ দাও, এখানে আসবে কত? 8। ঠিক আছে, ভাগ যাচ্ছে না, তার মানে এখানে আমরা পয়েন্ট নিব, তার মানে এখানে শূন্য নিব। এবার কত বাদ যাবে? তাহলে 80কে যদি আমরা 21 দিয়ে যদি ভাগ দেই তাহলে আমরা সর্বোচ্চ 3 বাদ দিতে পারবো। ঠিক আছে, 3 বাদ দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে আমাদের এখানে আসে হলো 63। তাহলে 80 থেকে 63 বাদ দিলে আমাদের টাকা আসে এখানে হলো 17। যাই হোক না কেন এখানে 27 দশমিক কত আসতেছে? 27 দশমিক আমাদের এখানে কিন্তু 3 আসতেছে। তাহলে এই জিনিসটাকে তুমি 3 দিয়ে গুণ করো। দেখো 27.3 আছে না, ওকে যদি 3 দিয়ে গুণ করো তাহলে 27.3 এটারে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 8,000, প্রায় 8,000 টাকার মতো আসবে। আচ্ছা দাঁড়াও, এই ধরনের কোশ্চেন গুলা 57,500 ইন্টু হলো 15 ডিভাইডেড বাই 115, হ্যাঁ এটা দিয়ে মূলত ইজিলি ভাগ করা যাচ্ছে 500 দিয়ে, বুঝছো?
যার কারণে অঙ্কটা ইজিলি হচ্ছে। মানে আমরা যদি নর্মালি ম্যানুয়ালি, মানে এটা যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না, তাহলে স্বাভাবিকভাবে আমাদের 115 দিয়ে এটাকে ভাগ দিতে হবে। হ্যাঁ, আমরা 5 বাদ মনে হয় দিতে পারবো, মানে 5 বাদ দিলে, হ্যাঁ 5 15 75, হ্যাঁ এটাতে ভালো হচ্ছে। ঠিক আছে, মানে নর্মালি ভাবে দেখো, একটু এখানে দাঁড়াও তো, যে 5700, সরি 57,500, এটাকে যদি 21 দিয়ে আমরা ভাগ দিই, 2738 আসে, গুণন হলো 3, 115 কে ভাগ হচ্ছে 5। ও সরি, একটু মিস্টেক হয়েছে, একটু মিস্টেক হয়েছে, দেখো এই জিনিসটা একটু মিস্টেক হয়ে গেছে। দেখো আমরা তো নর্মালি ক্যালকুলেটর দিয়ে ভাগ করলাম, যদি 115 দিয়ে যদি 57,500 কে ভাগ করি, তাহলে এখানে 500 500 বাদ দিয়ে ভাগ দিলেই মূলত 57,500 হয়, এবং এই 500 দিয়ে এটারে গুণ করলে এখানে আমাদের বের হবে কত, 7,500 টাকা। এটা তো ক্যালকুলেটর দিয়েই করলাম, তাই না? আর নর্মালি ভাগ করার বিষয় দেখো, 5 দিয়ে যদি আমরা 115 কে যদি ভাগ দিই, 5 15 75, আর অপর দিকে হচ্ছে আমাদের হলো 5 × 5, তার মানে এটা মিলে গেল। আর শূন্য দুটো আমরা এখানে বসাই দিলাম, তার মানে কি আমাদের 500 দিয়ে ভাগ করলে মূলত এখানে হলো ভাগ যাবে, আর ওটা দিয়েই 15 দিয়ে গুণ করলে 7,500 টাকা হচ্ছে। এখন এই জিনিসটা যেহেতু ক্যালকুলেটর ছাড়া আমাদের করতে হবে, তাহলে এই 57,500 টাকা এটাকে মূলত ম্যানুয়ালি যখন আমরা ভাগ করতে যাব, তখন দেখো এটাতে যখন আমরা 5 দিয়ে ভাগ করব, তখন এখানে কি 3 হবে, 3 5 15, আর এইটাতে যখন আমরা 5 দিয়ে ভাগ করবো, এখানে মূলত 21 না বরং 23 আসবে, আমার এটা ভুল হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে 3, এখানে কিন্তু কত, 23। তুমি চাইলে এটা দিয়ে গুণ করে এরপর 23 দিয়ে ভাগ করতে পারবা, অথবা 23 দিয়ে ভাগ করে এটার সঙ্গে গুণ করতে পারবা। তো সব সময় হয় কি 23 দিয়ে এটাকে ভাগ করতে সুবিধা হয়। তাহলে এখন নর্মাল ভাবে দেখো, আমি এটা করে দিতেছি, তখন আমার একটু ভুল হয়েছে। বেসিক্যালি তোমাদের ম্যানুয়ালি এইভাবে করতে হবে, বা আমরাও যারা টিচার আছি, শর্টকাট কোনো নিয়ম নাই, আমরাও যখন খাতা কলমে করি তখন এভাবেই করি। তাহলে দেখো বিষয়টা দাঁড়াচ্ছে, 23 দিয়ে এখন 57,500 টাকাকে ভাগ করতে হবে। তাহলে 57,500 এটাকে 23 দিয়ে ভাগ করে, এটা কি নর্মাল বিষয়? অবশ্যই না। তাহলে কিভাবে ভাগ করবা? আরো অন্য অন্য জায়গায় এই জিনিসগুলো এভাবে তোমাদের ভাগ করতে হবে। কিভাবে ভাগ করতে হবে দেখো, তুমি 57,500 কে ভাগ করতে পারতেছো না, তাহলে তুমি মনে করো এগুলো নেই, তাহলে নর্মালি 5700, এই 57কে তো ভাগ দিতে পারবা, তাই না? 23 দিয়ে 57কে যদি তুমি ভাগ দাও, দেখো 2 বাদ ভাগ দেওয়া যাবে, অর্থাৎ 46 হবে। ঠিক আছে, তাহলে 57 থেকে 46 যখন বাদ দিবা, তখন এখানে 11 আসবে। ঠিক আছে, আর এই 5 এখানে নেমে আসলো, যেহেতু তোমার কাছে 5 আছে। তাহলে দেখো 23 দিয়ে যখন তুমি 115কে ভাগ করবা, দেখো এখানে 5 বাদ যাবে, অর্থাৎ 5 তেশো 115। ঠিক আছে, তার মানে এটা মিলে গেল, এই দুটো শূন্য পরবর্তীতে এখানে আসবে। তার মানে কি 23 দিয়ে যখন তুমি 57,500 ভাগ করবা, এখানে 2500 টাকা আসবে। ওই 2500 সঙ্গে যখন তুমি 3 দিয়ে গুণ করবা, 3 25 7,500 টাকা। বোঝা গেল? অর্থাৎ মিলবে। ঠিক আছে, একটু মিস্টেক হয় পড়াইতে গিয়ে, বা তোমরা যখন করবে তখন মিস্টেক হবে। তো এখানে এই দুইটা জিনিস শিখালাম কেন, সচরাচর ক্যালকুলেটর দিয়ে ইজিলি করা যাচ্ছে, 115 দিয়ে ভাগ এবং গুণন দিয়ে গুণ অটোমেটিক্যালি বের হচ্ছে। কিন্তু ইউনিভার্সিটিতে এসে দেখবা ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না, তখন ওই 15 ÷ 115 এই জিনিসটাকে যখন তুমি 3/23 ধরবা, তোমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এই কারণে এই 23 দিয়ে দেখো ইজিলি 57,500 কে ভাগ দেওয়া যাচ্ছে, যেখানে 2500 টাকা হচ্ছে, এবং 2500 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে। আর এই এত বড় সংখ্যাকে ভাগ করবা কিভাবে, ছোট 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 করে ভাগ করবা, তাহলে ইজিলি দেখবে মিলে যাবে। আশা করব একটু গোজামিল হতে ধরছিল, যে জিনিসটা আমি ক্লিয়ার করলাম, আশা করবো তোমরা একটু মনোযোগ দিবা বা পুনরায় রিপিট করবা, তাহলে বুঝতে পারবা। এবার আসো আমাদের 14 নম্বর কোশ্চেন। এখানে বলা আছে বিক্রয়ের উদ্দেশ্যে জমি ক্রয় হলে কোনটি ডেবিট হবে। দেখছো ওই জায়গা থেকে কিন্তু কোশ্চেন করছে, বিক্রয়ের উদ্দেশ্যে জমি ক্রয়, তুমি যদি নর্মালি জমি ক্রয় করো, তাহলে ওই জমি হিসাব ডেবিট হবে। কিন্তু বিক্রয়ের উদ্দেশ্যে যেহেতু কিনছো, ওটাকে পণ্য ধরতে হবে। অ্যাজ এ রেজাল্ট এর সঠিক উত্তর কি হবে, এখানে আমাদের গ নম্বর সঠিক উত্তর হবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং বিশ্ববিদ্যালয় উপযুক্ত কোশ্চেন। আরেকটা কোশ্চেন আছে দেখো, 5,000 টাকার পদবী বিলে স্বীকৃতি প্রদান করলে হিসাব সমীকরণের কি পরিলক্ষিত হবে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ইউনিভার্সিটিতে রিপিট হওয়ার মতো। তাহলে দেখো পদবী বিলে স্বীকৃতি প্রদান, পদবী বিলে যখন স্বীকৃতি প্রদান আমরা করব, মানে লিখিত ভাবে কেউ আমাদের কাছ থেকে টাকা টাকা পায়, ঠিক আছে, আমরা লিখিত ভাবে তাকে স্বীকৃতি দিলাম, আচ্ছা ঠিক আছে তোমার এই 50,000 টাকা আমি 2 মাস পর দেব, এটাকে বলা হচ্ছে লিখিত দায়।
তাহলে যখন পদেয় বিলের স্বীকৃতি প্রদান করা হয় তখন পদেয় বিল ক্রেডিট হয়, তার মানে কি দায় বাড়ে। ঠিক আছে, আর অপরদিকে তোমাদের এটা মাথায় রাখতে হবে যে এই পদেয় বিলের স্বীকৃতি তুমি দিছো কেন? পণ্য ক্রয় করে না মানে পদেয় হিসাব ছিল, আগে পদেয় হিসাব ছিল, মানে মনে করো পদেয় হিসাব মানে কি তোমার কাছ থেকে কেউ টাকা পায়, তাই না? তাহলে কেউ তোমার কাছ থেকে 50,000 টাকা পায়, তাকে তুমি বারবার ঘুরাচ্ছ, টাকা দিতেছো না, সেই পদেয় হিসাব থেকে তুমি পদেয় বিলের স্বীকৃতি দিলা। তাহলে যখন তুমি পদেয় হিসাব থেকে পদেয় বিলের স্বীকৃতি দিবা তখন পদেয় বিল বাবদ লিখিত দায় বাড়ে, আর অপরদিকে পদেয় হিসাবটা কমে কারণ ওটা ডেবিট হয়। তাহলে তাহলে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট যে তুমি যদি পদে হিসাব অবস্থায় থাকো এবং পদে বিলের স্বীকৃতি দাও তাহলে মৌখিক পদেয় দায় কমে আর অপরদিকে লিখিত পদেয় দায় বাড়ে। অ্যাজ এ রেজাল্ট দায় বাড়ে এবং দায় কমে। সুতরাং সঠিক উত্তর কি হবে? আমাদের এখানে দায় বাড়বে এবং দায় কমবে। ঠিক একই জায়গায় পণ্য ক্রয় করে পদেয় বিলের স্বীকৃতি, পণ্য ক্রয় করে পদেয় বিলের স্বীকৃতি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলা। পণ্য ক্রয় করে পদেয় বিলের স্বীকৃতি প্রদান করা হলো, তাহলে ক্রয় বাবদ ক্রয় হিসাব ডেবিট আর পদেয় বিল হিসাব, পদেয় বিল হিসাব কিন্তু ক্রেডিট। এর ফলে মালিকানা সত্ত্ব কমবে যেহেতু ব্যয় বাড়বে, অপরদিকে আমাদের দায় বাড়বে। ঠিক এইটা যখন অবিরত পদ্ধতিতে কনসিডার করবা, ক্রয় মজুত পণ্য হিসেবে যখন ডেবিট করা হবে তখন দেখবা কি সম্পদ বাড়তেছে, অপরদিকে দায় বাড়তেছে। তাহলে পণ্য ক্রয় করে পদেয় বিলের স্বীকৃতি প্রদান, এইটা যদি সাধারণ নিয়ম অর্থাৎ কালান্তিক নিয়মে যদি তুমি কনসিডার করো তাহলে ক্রয় হিসাব ডেবিট, পদেয় বিল ক্রেডিট, অর্থাৎ আমাদের এল প্লাস ওই কিন্তু হ্রাস বৃদ্ধি পাচ্ছে। এটা কিন্তু কি কাঠামোগত বা গুণগত পরিবর্তন। সেম কোশ্চেন যখন কালান্তিক পদ্ধতি বাদ দিয়ে যখন অবিরত পদ্ধতিতে কনসিডার করব অর্থাৎ মজুত পণ্য হিসেবে ডেবিট করব, পদেয় বিল হিসাব ক্রেডিট করব, তখন দেখবা সম্পদ এবং দায় বাড়তেছে এবং কমতেছে। তখন এবার এটা কি হবে? নিটগত পরিবর্তন। দেখছো একটা কোশ্চেনে। আর এই কোশ্চেনটা মূলত পদেয় হিসাব ছিল, মানে পদেয় হিসাব ছিল, সেই পদেয় হিসাব ক্রেডিট ছিল, কিন্তু ওইটা যখন বিলে স্বীকৃতি দেওয়া হয়েছে তখন বিল কি হয়েছে? ক্রেডিট হয়েছে, বিল বাড়ছে, লিখিত দায় বাড়ছে, আর ওইদিকে মৌখিক যে দায়টা সেটা কমে গেছে, অর্থাৎ দায় বাড়ছে এবং দায় কমছে। ঠিক আছে, এই মাত্র একটা লেনদেন, একটাই মাত্র লেনদেন। এই কোশ্চেনটা মূলত এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয় আসেনি, 7 কলেজে এই কোশ্চেনটা করেছিল 2021-22 সেশনে। তাহলে দেখো এই কোশ্চেন তোমাদের ঢাকা বোর্ডের ঢাকা বোর্ডের কোশ্চেন দেখো ঢাকা অধিভুক্ত 7 কলেজ রিপিট করছে এবং একই কোশ্চেন থেকে আরো অনেক ভাবে কোশ্চেন মডিফাই করা বা রিপিট হওয়ার চান্স আছে। এবার আসো, নিচের কোন গুচ্ছটি অলিক সম্পদ? অলিক সম্পদ বলতে ভুয়া সম্পদ বোঝায় যার কোনো বাস্তব অস্তিত্ব নাই। তাহলে এখানে দেখো প্রাথমিক খরচ, অবলেখকের কমিশন, অবলেখক বলতে তোমার শেয়ার বিক্রি করে তার মূলত কমিশন। ঠিক আছে, এগুলোকে মূলত বলা হয় কি? ভুয়া সম্পদ বা অলিক সম্পদ। তো স্বাভাবিকভাবে এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে হলো আমাদের ঘ নম্বর। এর এগেইনস্টে আরো ব্যাখ্যা আছে। দেখো সুনাম, শেয়ার বাট্টা, ঠিক আছে, এখানে সুনাম, শেয়ার বাট্টা এগুলোকে আমরা এক হিসেবে অলিক সম্পদ ধরতে পারবো, কিন্তু সুনামের বাজার মূল্য আছে, সুনামের বাজার মূল্য আছে। ঠিক আছে, এক কথায় যে সম্পদের বাস্তব অস্তিত্ব নাই, যে সম্পদের বাজার মূল্য নাই, ঠিক আছে, যে সম্পদ বাজারে গিয়ে কেনা বেচা করা যায় না, তাকে আমরা অলিক সম্পদ বা ভুয়া সম্পদ বলবো। এক্ষেত্রে সুনাম, শেয়ার বাট্টা এগুলো হচ্ছে অলিক সম্পদের অন্তর্ভুক্ত, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি এই ঘ নম্বরের যে অপশন গুলো আছে, প্রাথমিক খরচাবলী অথবা অবলেখকের কমিশন বা দুস্তুরি, এগুলা হচ্ছে কি একদম পিওর, এইগুলা হচ্ছে ব্যয়, এগুলো মূলত ব্যয় যেগুলা প্রতিষ্ঠান শুরুর দিকে করা হয় এবং ওই ব্যয়গুলো থেকে একাধিক বছর সুবিধা পাওয়া যায়। যেহেতু যে কোনো ব্যয় থেকে একাধিক বছর যদি সুবিধা পাওয়া যায় সেটাকে মূলত আমরা কি বলবো? অলিক সম্পদ বলবো বা ভুয়া সম্পদ বলবো। তবে এখানে সঠিক উত্তর মূলত এইটাও এবং এইটা, তবে অ্যাপ্রোপ্রিয়েটলি এখানে তোমরা 4 নাম্বারটাকে সঠিক উত্তর হিসেবে কাটবা। দেখো
হিসাব সমীকরণের বোধিত রূপ কোনটি, এই কোশ্চেনটাই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে রিপিট করছে এবছর 23-24 সেশনে, বাংলা রিপিট করছে। তাহলে আমরা জানি সম্পদ, দায়, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। স্বাভাবিকভাবে সঠিক উত্তর আমাদের এখানে গ নম্বর। তাহলে কে রিপিট করছে এই কোশ্চেনটা? এই কোশ্চেনটা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় 23-24 সেশনে বাংলা রিপিট করছে শুধু। এবার আসি হিসাবের পাস বই কোনটি। আমরা পাস বইয়ের কনসেপ্টটা পাইছি ব্যাংক সমন্বয় বিবরণী করতে গিয়ে। তো বেসিক্যালি হিসাবের পাস বই, এটা কোনো গাইড বই কোথাও লেখা না। আমি এই কোশ্চেনটা দেখে অবাক হয়েছি এবং এই কোশ্চেনটাকে তোমাদের ফেসবুক পোস্টে দিয়েছি। মূলত হিসাবের পাস বই বলা হয় খতিয়ানকে। এবার আসো হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কোনটি। এখানে ঐচ্ছিক ধাপ হচ্ছে কার্যপত্র এবং বিপরীত দাখিলা। স্বাভাবিকভাবে আমাদের সঠিক উত্তর গ নাম্বার। এবার আসা একটা উদ্দীপক আছে। 2022 সালে মে মাসে মিস্টার রাকিবের ব্যবসায়িক লেনদেন নিম্নরূপ। 1 মে আলিফের নিকট পণ্য বিক্রয় 80,000 টাকা। সত্য বলা আছে যে 10 দিনের মধ্যে যদি টাকা পরিশোধ করে তাহলে 2% বাট্টা পাবে, অপরদিকে তাকে 30 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে। এবং 5 তারিখে মিস্টার আলিফের নিকট থেকে পণ্য ফেরত আসলো। তাহলে এখানে বলছে 10 দিনের মধ্যে পরিশোধ করলে মিস্টার আলিফ কত টাকা পাবে। এখন এই কোশ্চেনটা তোমাদের উদ্দীপক দিয়ে যাচ্ছে, কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পুরাটাই একটা কোশ্চেনে দেওয়া থাকবে। তো স্বাভাবিকভাবে এই কোশ্চেনটা খুবই খুবই ইম্পর্টেন্ট বিশ্ববিদ্যালয়ের জন্য। তাহলে আমরা একটু শিখি এবং সেম কোশ্চেন তোমাদের এইচএসসি তে রিপিট হবে। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হবে, একটু দ্রুত করার চেষ্টা করো। তাহলে 10 দিনের মধ্যে যদি টাকা পরিশোধ করো তাহলে কত পার্সেন্ট বাট্টা পাবা। তাহলে স্বাভাবিকভাবে আমরা হলো 80,000 টাকার পণ্য বিক্রি করছি, তাই না? ভালো কথা। এখন এর মধ্যে 5 তারিখে আবার পণ্য ফেরত পাইছে, আলিফ পণ্য ফেরত দিয়েছে। তাহলে এই টাকাটা আগে বাদ দেব। বাদ দিলে আমাদের নিট বিক্রয়ের পরিমাণ কত হবে? নিট বিক্রয়ের পরিমাণ কিন্তু 70,000 টাকা। তাহলে এই 70,000 টাকা যদি 10 দিনের মধ্যে পরিশোধ করে তাহলে তাকে আমরা 2% বাট্টা দেব। তাহলে 2% বাট্টা ধরো, তাহলে 7 দুগুণী 14। আসলে কি 14 টাকা হবে? আসলে 10% ধরলে 7,000 টাকা হবে। তাহলে 5% হলে 3500 টাকা হবে। তাহলে 2% হলে কত হবে? আর একটু শূন্য বাড়াও, 140 টাকা। বিষয়টা কি এমন? 140 টাকা কি হবে? আর একটা শূন্য বাড়াও। এখানে 5%, 5% যদি 3500 টাকা হয়, 5% যদি 3500 টাকা হয় তাহলে 2% কখনো 140 টাকা হবে? হবে না। তাহলে আরেকটা শূন্য বাড়াইলে তাহলে দেখো 1400 টাকা। অথবা নর্মালি দেখো নিচে 100 থাকবে, এই 100 দুইটা শূন্য শেষ, তার মানে এই দুইটা শূন্য সরাসরি এখানে এসে বসলো। তার মানে এখানে আলিফ কত টাকা বাট্টা পাবে? 1400 টাকা বাট্টা পাবে। তাহলে এখানে 80,000 টাকা, যার থেকে 10,000 টাকা ফেরত দেওয়া হয়েছে, স্বাভাবিকভাবে আলিফের কাছ থেকে আমরা 17,000 টাকা পাবো এবং আলিফকে আমরা 2% বাট্টা দিয়েছি। এখানে বাট্টার পরিমাণ হবে 1400 টাকা। তার মানে আলিফ 1400 টাকা বাট্টা পাচ্ছে। সঠিক উত্তর আমাদের খ নম্বর। এবং এখানে 21 নম্বর কোশ্চেনটা আছে, এখানে বলছে 10 দিন পর টাকা পরিশোধ করলে কত টাকা পরিশোধ করবে। তাহলে 10 দিন পর সে মূলত 17,000 টাকা পরিশোধ করবে। যেহেতু 80,000 টাকার পণ্য ক্রয় করছেন, 10,000 টাকার পণ্য ফেরত দিছে, তার মানে তার নিট ক্রয়ের পরিমাণ ছিল, সরি মানে তার নিট, হ্যাঁ তার ক্রয়ের পরিমাণ ছিল এবং আমাদের বিক্রয়ের পরিমাণ ছিল। ঠিক আছে, আমরা বিক্রি করছি, দেখো আলিফ পরিশোধ করছে। বিক্রয় আমাদের দৃষ্টিকোণ থেকে কোশ্চেনটা, কিন্তু উদ্দীপক আমাদের দৃষ্টিকোণ থেকে, কিন্তু কোশ্চেন করতেছে আলিফের দৃষ্টিকোণ থেকে। তার মানে আলিফ পরিশোধ করবে 17,000 টাকা। এবার আসো সাধারণ সঞ্চিতি কোন ধরনের হিসাব। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, রাবিতে এই কোশ্চেন রিপিট হয়েছিল। মালিকানা সত্ত্ব হিসাব, যাবতীয় সঞ্চিতি এবং তহবিল মালিকানা সত্ত্ব হিসাব। কোনগুলো ব্যতীত? অবচয় সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী বাট্টা সঞ্চিতি বা পাওনাদার বাট্টা সঞ্চিতি ব্যতীত বাকি যত সঞ্চিতি এবং তহবিল আছে সবগুলোই হচ্ছে কি মালিকানা সত্ত্বের অন্তর্ভুক্ত। এবার আসো ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে। খুবই ইম্পর্টেন্ট। ব্যাংক সমন্বয় বিবরণী মূলত আমানতকারী প্রস্তুত করে, মানে গ্রাহক নিজে এই জিনিসটা প্রস্তুত করে, ব্যাংক তৈরি করে না। তোমরা অনেকে ভুল উত্তর দাও। স্বাভাবিকভাবে এখানে সঠিক উত্তর গ নাম্বার। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন বলতে কি বোঝায়? নগদান বহির ব্যাংক কলামের ক্রেডিট জের, হ্যাঁ কথা সত্য। নগদান বইতে যখন ব্যাংক কলামের ক্রেডিট জের, তার মানে কি দায় বোঝাবে, তার মানে এ সঠিক উত্তর। নগদান বইয়ের ব্যাংক কলামের ডেবিট উদ্ধৃত, নগদান বইতে যদি ব্যাংক কলাম থাকে সেটা ব্যাংক জমা বোঝায়, স্বাভাবিকভাবে এটা সঠিক উত্তর হবে না। ব্যাংক বিবরণীর ডেবিট উদ্ধৃত, হ্যাঁ ব্যাংক বিবরণীতে যদি ডেবিট থাকে, ব্যাংক বিবরণীতে ডেবিট মানে উত্তোলন, তার মানে কি বেশি করে উত্তোলন করছে, তার মানে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন করছে। স্বাভাবিকভাবে এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? 1 এবং 3। সুতরাং সঠিক উত্তর আমাদের এখানে খ নম্বর। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। তাহলে ব্যাংক জমাতিরিক্ত বলতে তোমার ব্যাংকে 10,000 টাকা আছে,
তুমি সেখান থেকে 15,000 টাকা উত্তোলন করছো, তাহলে এখানে 5,000 টাকা কি অতিরিক্ত উত্তোলন করছো, তাহলে এই টাকাটা কি ব্যাংক পাবে। অ্যাজ এ রেজাল্ট নগদান বইয়ে ব্যাংক ক্রেডিট আছে, মানে ব্যাংক পাচ্ছে। আর দেখো এই যে দেখো উত্তোলন করছো ব্যাংক থেকে, তাহলে ব্যাংক থেকে যখন আমরা উত্তোলন করি ব্যাংক কি যাবে দেয়, ব্যাংক আমানতকারী হিসাব ডেবিট করে এবং নগদান হিসাব ক্রেডিট করে। তাহলে আমানতকারী ডেবিট মানে কি উত্তোলন বেশি করছে, তার মানে ব্যাংক জমাতিরিক্ত। এবার আমরা আসি আমাদের হচ্ছে 25 নম্বর একটা কোশ্চেন ব্যাংক সমন্বয় বিবরণী থেকে করা হয়েছে। এখানে বলা আছে আবির কোম্পানি নগদান বইয়ের ব্যাংক যে 30,000 টাকা, 8,000 টাকার একটা চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, পাস বইয়ের ব্যাংক উদ্বৃত্তর পরিমাণ কত। তাহলে দেখো কোন অঙ্কে যদি দুইটা বইয়ের জেদ দেওয়া থাকে তাহলে ওইটা আমরা সংশোধনী জের পদ্ধতিতে করব। যদি কোনো অঙ্কে দুইটা বইয়ের জের দেওয়া থাকে অথবা প্রশ্নে যদি বলে সমন্বিত জের বের করো অথবা সংশোধনীয় ব্যাংক জের বের করো, তাহলে আমরা আধুনিক পদ্ধতিতে ম্যাথটা করব। ব্যাংক সমন্বয় বিবরণ একটা স্পেশাল ক্লাস নেব, ইজিলি সলভ করা যাবে, এটা খুব ইজি, এডমিশন টেস্টও তোমরা পারো না। এখন আধুনিক পদ্ধতি বলতে এখানে আমি শুধু একটু টাচ দেই। আধুনিক পদ্ধতিতে বলতে এইরকম থাকবে, এই পাশে থাকবে হলো পাস বই, এই পাশে থাকবে হলো নগদান বই। জাস্ট চারটে জিনিস মনে রাখতে হবে, এখানে হলো যোগ হবে ক্রেডিট মেমোরেন্ডাম গুলা, এখানে বিয়োগ হবে হলো ডেবিট মেমোরেন্ডাম গুলা, এখানে যোগ হবে আদায়ের জন্য জমাকৃত চেক, বিয়োগ হবে হলো ইস্যুকৃত চেক। এটা হলো আধুনিক পদ্ধতি, ঠিক আছে। তো আধুনিক পদ্ধতি আমরা কখন ব্যবহার করব, যখন প্রশ্নে বলা থাকবে সমন্বিত জের, সংশোধনীয় জের অথবা দুইটা বইয়ের জের দেওয়া থাকবে। এখানে দেখো দুইটা বইয়ের জের কিন্তু দেওয়া নাই, তার মানে কি আমরা আধুনিক নিয়মে অঙ্কটা করতে পারবো না বা করব না, ঠিক আছে। তাহলে আমরা এটা কোন নিয়মে করব, যদিও এই কোশ্চেন আধুনিক নিয়মে করা যাবে, সমস্যা নেই, আমরা এই কোশ্চেন আধুনিক নিয়মে করতে পারবো। তবে এই ধরনের কোশ্চেন গুলা আমাদের সবসময় কোন নিয়মে করতে হবে, একক জের পদ্ধতিতে। নগদান বইয়ের জের জদিল দেওয়া থাকে অথবা যে কোনো একটা বইয়ের জের জদিল দেওয়া থাকে এবং আর একটা বইয়ের জের জদিল বের করতে বলে, তাহলে আমরা একক জের পদ্ধতি ব্যবহার করব। তাহলে নগদান বই অনুসারে জের হচ্ছে আমাদের 30,000 টাকা, এই আদায়ের জন্য জমাকৃত চেক এটা আগেই যোগ হয়েছে, স্বাভাবিকভাবে এই জিনিসটা আমরা কি করব, বিয়োগ করব। স্বাভাবিকভাবে এখানে আমাদের সঠিক উত্তর কত হবে, 22,000 টাকা। এগুলা নর্মালি শিখাবো না, জাস্ট চারটা জিনিস ব্যাংক সমন্বয় বিবরণী করতে গিয়ে যদি তুমি মাথায় রাখো আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে। এগুলো আর কিচ্ছু লাগবে না, জাস্ট চারটা জিনিস। তাহলে এই সেম জিনিস সংশোধনী জের পদ্ধতিতেও করতে পারবা, তবে সংশোধনী জের পদ্ধতিতে একটু মুশকিল হবে, সকল উপাদান যখন থাকবে না বুঝবে না, উল্টা পাশে ঘোরাফেরা হবে, এজ এ রেজাল্ট একক জের পদ্ধতিতে করবা। তাহলে নর্মালি ব্যাংক সমন্বয় বিবরণী করতে গিয়ে যদি কোনো অঙ্কে একটা বইয়ের জের দেওয়া থাকে এবং আর একটা বইয়ের জের নির্ণয় করতে পারলে, তাহলে সংশোধনী জের পদ্ধতিতে অঙ্কটা না করে একক জের পদ্ধতিতে করবা। তাহলে নগদান বইয়ের জের অনুসার যদি শুরু করো পার বইয়ের জের বের হবে, স্বাভাবিকভাবে এই জেরের সঙ্গে ইস্যুকৃত চেক যোগ হয়, ক্রেডিট মেমোরেন্ডাম যোগ হয়, ঠিক আছে, এগুলো যোগ হবে। আর বিয়োগ হবে কি, আদায়ের জন্য জমাকৃত চেক এবং অপরদিকে ডেবিট মেমোরেন্ডাম বিয়োগ হবে, শেষ। তাহলে উত্তর চলে আসবে, আমরা পরবর্তীতে ইনশাল্লাহ করব। এবার আমরা আসি 26 নম্বর কোশ্চেনে। সাদমান লিমিটেড নগদান বইয়ের ব্যাংক সুদ 250 টাকার পরিবর্তিতে ভুল করবে 520 টাকা ক্রেডিট করা হয়েছে, এর ফলে নগদান বই ও ব্যাংক বিবরণীতে পার্থক্য কত হবে। তাহলে দেখো নগদান বইয়ে ব্যাংক সুদ, নগদান বই, ভুলটা দেখো নগদান বই করছো, 250 টাকার বিপরীত দিয়ে তুমি 520 টাকা লিখছো, লেখার কথা ছিল 250, লিখছো কত 520, তার মানে কি করছো, বেশি লিখছো। বেশি কত লিখছো, এখানে তুমি বেশি লিখে ফেলছো 270 টাকা, ঠিক আছে। তার মানে তোমার জেরের পার্থক্য কিন্তু হবে এই 270 টাকায়, ঠিক আছে। অর্থাৎ এর মানে হচ্ছে পাস বইয়ে ঠিকই লেখা হয়েছে, নগদান বইয়ে তুমি 270 টাকা বেশি লিখছো, তার মানে এখানে তোমার সঠিক উত্তর কি হবে, 270 টাকা। আমাদের নগদান বই এবং পাস বই জেরের মধ্যে একটু দাঁড়াও তো, এখানে একটু ঝামেলা আছে কিনা। না, কোনো ঝামেলা নাই। তাহলে এখানে মূলত দেখো এই ধরনের, এখানে বলে নেই এই কোশ্চেনটায়, এই ধরনের কোশ্চেনে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 21 বার সেশনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের 4টা কোশ্চেন আছে।
ওইটা রিপিট হওয়ার পর এখন 5টা কোশ্চেন। এই যে এটা একটা কোশ্চেন, এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ব্যাংক সমন্বয় বিবরণী থেকে মূলত একক জের দ্বৈত জের এই দুই নিয়মের বাইরে ভুল লিখন এইটা থেকে মূলত ম্যাথ কোশ্চেন করা হয়। তাহলে নগদান বই, পাস বই, যে জায়গাতে ভুল হোক না কেন, তোমরা প্রথমে চেষ্টা করবো কি কোন বইয়ে ভুল হয়েছে, নগদান বইয়ে ভুল হয়েছে, তার মানে কি আমরা নগদান বইয়ে সংশোধন করব। কত টাকা ভুল হয়েছে, এখানে আমরা দেখব 250 টাকার জায়গায় 520 টাকা লেখা হয়েছে, তার মানে কি 270 টাকা বেশি দেখানো হয়েছে। তাহলে যেহেতু বেশি দেখাইছি, নগদান বইয়ের জের থেকে 270 টাকা মাইনাস করব। এই কথাটাই মূলত কি হয় জানো, এই কথাটাই মূলত অপশনে থাকে, যে আমরা নগদান বইয়ে 250 টাকার জায়গায় 550 টাকা দেখাইছি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের কত টাকা সংশোধনী জাবেদা দিতে হবে। তাহলে যখন আমরা সংশোধনী জাবেদা দিব, তখন আমরা কি করব, তখন আমরা 270 টাকা কি করব, বিয়োগ করে ফেলবো। এখন এই কোশ্চেনটা খুবই স্ট্যান্ডার্ড। আবার দেখো কোশ্চেনটা আমি পড়লাম ঠিকই, কিন্তু এই জিনিসটা আমার মাথার মধ্যে আসেনি। এই জিনিসটার কারণে উত্তর কিন্তু 270 টাকা হবে না। দেখো নগদান বইয়ে ব্যাংক সুদ, যখন ব্যাংক সুদ হয় তখন আমরা জাবেদা কি দেই, ব্যাংক হিসাব ডেবিট, তাই না? আর ব্যাংক সুদ হিসাব ক্রেডিট, এটা আমরা জাবেদা দিই। তো এই জায়গায় ভুল করমে দেখো আমরা ক্রেডিট করে ফেলছি, তার মানে কি ব্যাংক ক্রেডিট করছি 520 টাকা, আর অপরদিকে আমরা এখানে কি ধরছি ঠিক ঠিকানা নেই। অথবা এখানে এটা ধরতে পারি যে নগদান হিসেবে ডেবিট করতে পারি। এই কোশ্চেনটা প্যাসালো ছিল, মানে ক্রেডিট করার কারণে। এই ধরনের কোশ্চেন কিন্তু, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, অ্যাডভান্স লেভেলের কোশ্চেন। এই ধরনের কোশ্চেনগুলো দেখবে ইউনিভার্সিটিতে আসে। ঠিক আছে, নর্মাল ভাবে আমি একটু দাঁড়াও আবার একটু মনে করাই দেই তোমাদের, যদি অনেক সময় যাচ্ছে, ক্লাসটা আমরা অনেক সময় ধরে করতেছি। এই কোশ্চেনটায় এই জিনিসটা নেই, মনে করো এই এই কথাটা নেই। ঠিক আছে, এই কথাটা নেই যে সাদমান লিমিটেড নগদান বইয়ের ব্যাংক সুদ 250 টাকার এগেনস্টে 520 টাকা লাগা হয়েছে। তাহলে নগদান বই পাঁচ বইয়ের পার্থক্য কত হবে, তখন পাঁচ বইয়ের পার্থক্য কিন্তু নগদান বই এবং পাঁচ বইয়ের পার্থক্য হবে 270 টাকা। এর মানে হলো দেখো সুদ পাওয়ার কারণে ব্যাংক ডেবিট হয়েছে, তার মানে তুমি ব্যাংক ডেবিটেই করবা, কিন্তু ডেবিট 250 টাকার পরিবর্তে তুমি 520 টাকা ডেবিট করছো, তার মানে এখানে 270 টাকা কি করছো, 270 টাকা বেশি ডেবিট করছো। তার মানে কি নগদান বই পাঁচ বই যেটা পার্থক্য হবে 270 টাকা। ঠিক আছে, কিন্তু প্রশ্নে এখানে ক্রেডিট করা আছে, যে জায়গায় তোমার 250 টাকা কি করার দরকার ছিল, যে জায়গায় তোমার 250 টাকা ডেবিট করার দরকার ছিল, তাহলে তুমি 250 টাকা ডেবিট করো নাই, উল্টা 520 টাকা ক্রেডিট করে ফেলছো, মানে কমায় রাখছো। তাহলে একদিকে তুমি লেখো নাই 250 টাকা, আবার একদিকে বেশি মাইনাস করে ফেলছো। তাহলে বেশি মাইনাস যেটা করছো সেটা আবার উল্টা যোগ হবে। তার মানে দুইটা যোগ করলে এখানে কত হচ্ছে, 770 টাকা। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হবে আসলে 770 টাকা। আমি একটু বেশি কথা বলে ফেললাম, যেহেতু অনেকক্ষণ ধরে রেকর্ড করতেছি, মাথা ঠিক নেই, অ্যাজ এ রেজাল্ট কোশ্চেনটা ব্যাখ্যা দিতে একটু সময় নিয়ে ফেললাম। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এই ধরনের কোশ্চেন এখন পর্যন্ত কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় আসেনি। কোশ্চেনটা খুবই 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 ইম্পর্টেন্ট। আমি আবারও বলতেছি, এখানে যদি এই কথাটা না থাকতো তাহলে আমরা ধরে নিতাম যে ব্যাংক সুদ, তার মানে ব্যাংক হিসেব ডেবিট। তাহলে ব্যাংক ডেবিট হওয়ার কথা 250 টাকা, সেখানে 520 টাকা করছো, তার মানে 270 টাকা বেশি, তার মানে পার্থক্য হবে কত, 270 টাকা। কিন্তু যে জায়গায় 250 টাকা ডেবিট হওয়ার কথা ছিল, ডেবিট হয়নি, তার মানে কি এটা তো পার্থক্য অবশ্যই। আবার উল্টা 520 টাকা তুমি ক্রেডিট করছো, মানে মাইনাস করে ফেলছো, তাহলে বেশি মাইনাস করছো, তার মানে কি ওই জিনিসটাও তোমার এখানে এসে যোগ করতে হবে। তাহলে যোগ করলে 770 টাকা হবে কি পার্থক্য, একদিকে কম দেখার পার্থক্য, একদিকে বেশি মাইনাস করার পার্থক্য। তাহলে উভয় মিলে পার্থক্য হবে 770 টাকা। এবার আসো লাস্ট যে কোশ্চেন গুলো আমাদের আছে। যন্ত্রপাতি সংস্থাপন মজুরিকে মজুরি হিসেবে ডেবিট করছো। দেখো ওই যে অবসরের অঙ্কটা করাতে গিয়ে কিন্তু আমি বলছি এটার নাম হচ্ছে কি, নীতিগত ভুল। তাহলে যন্ত্রপাতি, এই কোশ্চেনটাও কিন্তু কয়েকবার রিপিট হয়েছিল বিশ্ববিদ্যালয়ে। তাহলে যন্ত্রপাতিকে তুমি সংস্থাপন করছো, যার মজুরি খরচকে মজুরি হিসেবে ডেবিট করছো, যেখানে যন্ত্রপাতি হিসেবে ডেবিট করার কথা ছিল। তাহলে তুমি মজুরি হিসেবে ডেবিট করায় মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেনে লিপিবদ্ধ করছো, এজ এ রেজাল্ট নীতিগত ভুল হয়েছে। এখন এই যে মূলধন জাতীয় লেনদেনকে তুমি মুনাফা জাতীয় লেনদেনে লিপিবদ্ধ করছো, এর ফলে আর্থিক অবস্থার বিবরণী কি কি পরিবর্তন করছে। দেখো মজুরি হিসেবে ডেবিট করার কারণে ব্যয় বাড়ছে, ব্যয় বাড়ার কারণে নিট লাভ কি হয়েছে,
নিট লাভ কম হয়েছে, আর নিট লাভ কম হওয়ার কারণে কি হয়েছে, মালিকানা সত্ত্ব কম হয়েছে। ঠিক আছে, এবং একই সঙ্গে এই মজুরির ব্যয় হিসেবে লিপিবদ্ধ করছো, যেটা সম্পদ হিসেবে লেখার কথা ছিল, অ্যাজ এ রেজাল্ট সম্পদ কম দেখাইছো। এই যে বিষয়টা, বিশ্বাস করো ব্যতিক্রম নিয়মের কোশ্চেন খুবই আসে এগুলা। তাহলে মূলধন জাতীয় লেনদেনকে যখন মুনাফা জাতীয় লেনদেন হিসেবে লিখবা, ব্যয় বাড়বে, লাভ কমবে, মালিকানা সত্ত্ব কমবে, সম্পদও কমবে। আর তুমি যদি ওটারে ঠিক করো তাহলে তো সম্পদ বাড়তেছে, ওইদিকে ব্যয় ঠিকঠাক ভাবে হচ্ছে। এবং এখানে টাকার পরিমাণ উল্লেখ করবে, এবং ওই টাকাটাই মূলত কি হবে, গড়মিল হবে, এবং এগুলিতে নতুন করে কোশ্চেন তৈরি করা হবে। এবার আসো, 750 টাকার একটি লেনদেন 570 টাকা লেখা হয়েছে। এটা কোন ধরনের ভুল? এটা মূলত লেখার ভুল। তাহলে টাকার অঙ্কে যদি একবার যদি আমরা লিখতে ভুল করি, কম বা বেশি লিখি, সেটাকে আমরা লেখার ভুল বলবো। সেম টাকার অঙ্কে কোনো একটা লেনদেনের ভুল আর একটা ভুল দ্বারা যদি কি হয়, মীমাংসা হয়ে যায়, সেটাকে পরিপূরক ভুল বলা হবে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। এবং লাস্ট কোশ্চেন, সমাপনী মজুত পণ্য রেয়ামিলের অন্তর্ভুক্ত হয় কখন? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলো একাডেমির জন্য। যখন প্রশ্নে নিট বিক্রয় উদ্ধৃত থাকে, যখন মোট লাভ দেওয়া থাকে, যখন বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকে। আসলে বেসিক্যালি সমাপনী মজুত পণ্য রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, কিন্তু কখনো কখনো হয়। কখন হয়? যখন প্রশ্নে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকবে। আর বিক্রিত পণ্য ব্যয় যখন দেওয়া থাকবে তখন প্রশ্নে নিট বিক্রয় থাকবে না, তখন প্রশ্নে অবশ্যই মোট লাভও দেওয়া থাকবে। স্বাভাবিকভাবে এখানে সঠিক উত্তর কি হবে? আমাদের গ নম্বর। এই যে কোনটা অন্তর্ভুক্ত হবে কোনটা অন্তর্ভুক্ত হবে না, এগুলো কিন্তু তোমাদের ইউনিভার্সিটির জন্য অতটা ইম্পর্টেন্ট না, তেমন আসেনি, কিন্তু একাডেমি লেভেলের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার আসো, নিম্নে নিপুণ টেটার্সের খতিয়ান উদ্ধৃত সমূহ নিম্নরূপ, এবং এই জায়গা থেকে আমাদের বলছে চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো। এবং এখানে তোমাদের একটা ট্রিক্স শিখায়। ম্যাথ কোশ্চেন সলভ করতে গেলে সবার আগে কোশ্চেনের শেষে দেখবে কোশ্চেনে কি চাইছে, কোশ্চেনে বলছে চলতি সম্পদ। তাহলে স্বাভাবিকভাবে মূলধন এটা চলতি সম্পদ না, দেনাদা চলতি সম্পদ 14,000 টাকা, ক্রয় এটা হলো এটা ব্যয়, এরপর বিক্রয় হচ্ছে আয়, বেতন হচ্ছে ব্যয়, নগদ টাকা এটা হলো চলতি সম্পদ, পাওনাদার এটা হলো দায়, সমাপনী মজুত পণ্য হচ্ছে চলতি সম্পদ। তাহলে আমাদের এখানে 14,000, এখানে 8,000, আর এখানে 2,000, তার মানে 24,000 টাকা হচ্ছে কি আমাদের চলতি দায়ের পরিমাণ। তাহলে এই হচ্ছে ঢাকা বোর্ডের 30টা কোশ্চেন, যে কোশ্চেন গুলা আমি তোমাদের খুব সিম্পল ওয়েতে বোঝানোর চেষ্টা করলাম। তোমরা যারা নতুন ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েরা দেখবা অনেকগুলো কোশ্চেনে বুঝবা না, একটু একাডেমিক পড়াশোনা করবা, থিওরিটিক্যাল জায়গাগুলো আমি আলোচনা করলাম যে জায়গাগুলো, সেগুলো যখন পড়বা তাহলে পারবা। যারা যখন প্রস্তুতি নিবা এইচএসসি সেকেন্ড ইয়ারের ছেলেমেয়েরা, আশা করি এই ক্লাসগুলো ভালোভাবে বোঝার কথা। এবং একই সঙ্গে আমি যে অ্যাডভান্স এডমিশন টেস্টের প্রস্তুতিমূলক যে দিক নির্দেশনাগুলো দিলাম, সেই দিক নির্দেশনাগুলো তোমরা একটু ভালোভাবে আয়ত্ত করতে পারবা, বুঝবা। এখন যারা এইচএসসি তে আসো ফার্স্ট ইয়ার, এডমিশন ফার্স্ট ইয়ার, তোমরা কিভাবে কিভাবে পড়াশোনা করলে এই বোর্ড কোশ্চেন গুলা ইজিলি সলভ করতে পারবা এবং আমার দিক নির্দেশনাগুলো মানতে পারবা, এর জন্য আমি খুব দ্রুত তোমাদের বেসিক ক্লাস আমি আপলোড করব, পেজে দেওয়া থাকবে বা পেজে ক্লাসগুলো হবে। স্বাভাবিকভাবে তুমি এইচএসসি থেকেই কিভাবে হিসাব সমীকরণ অধ্যায়টা পড়তেছো, হিসাব পরিচিতি অধ্যায়টা পড়তেছো, ওই হিসাব পরিচিতির কোন জায়গা থেকে 100% থিওরিটিক্যাল কোশ্চেন করবে, নৈবেত্তিক, একাডেমি টু এডমিশন টেস্ট, সেগুলো আমি বলে দেবো। এবং একই সঙ্গে তোমাদের ম্যাথ কোশ্চেন গুলো কিন্তু সলভ করানো হবে। তো স্বাভাবিকভাবে সেই ক্লাসগুলোতে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি, তোমরা সেই ক্লাসগুলোতে উপস্থিত থাকবা। এবং ক্লাসটা তোমাদের কতটুকু ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবা, তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করবা। তোমাদের আগ্রহ উদ্দীপনার উপর ভিত্তি করে দেখবা যে আমি এত ব্যস্ততার পরেও তোমাদের এই ক্লাসগুলো কন্টিনিউ করে রাখবো। এবং খুবই সুখবর দিতে চাই, তোমাদের যদি আগ্রহ উদ্দীপনা থাকে, এই পিডিএফ গুলো তোমরা পাবলিকলি পাবা। এবং এই পিডিএফ গুলো একটা বই, অবশ্যই আমার বেসিক অ্যাকাউন্টিং নামে তোমাদের এইচএসসির জন্য একটা বই আছে। তোমাদের রেসপন্স বা তোমরা যদি আমার ওই বইটা থেকে, যেহেতু আমি তোমাদের পড়াবো, সেই পড়াগুলো যদি তোমাদের ভালো লাগে, অন্য 10টা বই থেকে যদি গোছালো হয়, তোমাদের যদি রেসপন্স ভালো থাকে, আমরা কিন্তু এইচএসসির জন্য বই নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সবার জন্য শুভকামনা থাকবে। আশা করবো ক্লাসটা উপভোগ করেছো। কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।